আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং টিউটরের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের 6টার লাইভে আলহামদুলিল্লাহ সুস্থ মতো হাজির হয়ে যেতে পেরেছি। সো আনডাউটেডলি এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আপনারাও সুস্থ আছেন, ভালো আছেন। দেশের যে পরিস্থিতি, অনেক শীত, এই শীতের ভিতরে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করি। এবং আমরা জানি যে এ মতো অবস্থায় আমাদের সামনে যেহেতু চাকরির পরীক্ষা, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা চলমান এবং মেইনলি দ্য প্রাইমারি রিক্রুটমেন্ট টেস্ট, যে বিশেষ করে আমাদের প্রাইমারির যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এটা কিন্তু আগামী মাস, তাই তো? 1 বছর পরে আর কি, নাকি স্যার? আচ্ছা, 1 বছর পরে আপনারা পেতে যাচ্ছেন আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। কারণ এখন তো 25 সাল চলে, 25 সালের আজকে 28 তারিখ, নাকি? তাহলে 26 সালে, ও মাই গড, দেয়ার ইজ এ লং টাইম। তো 26 সালে ইনশাল্লাহ আপনারা যে পরীক্ষাটা পেতে যাচ্ছেন, তো এই সময়ে অনেকেই বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভাবছেন বা ভুগছেন যে কি করবেন কি করবেন না, কোনটা পড়বেন কোনটা পড়বেন না। তাদের জন্য আমরা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা এক্সপার্ট অ্যানালাইজের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিক ওয়াইজ ক্লাস, আমরা জানি যে টপিক ওয়াইজ ক্লাস না হলে এখানে একটা ওখানে একটা ওখানে একটা এভাবে পড়লে আলটিমেটলি আমাদের বেসিক বা ফান্ডামেন্টাল যে নলেজটা সেটা কিন্তু উইক থেকে যায়, তাই না? তো সেই জন্য আমরা কি করছি, একদম সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো মনে করেছি যে আপনাদের জন্য এই জিনিসগুলো যদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে আপনারা যদি ঘরে বসে লেপের ভিতরে বা কম্বলের নিচে মোবাইলটা সামনে নিয়ে যদি এই ভিডিওগুলো দেখেন এবং বেশি বেশি কমেন্ট করেন, তাহলে হবে কি, এই জিনিসগুলো আপনার টেবিলে বসে পড়া যে একটা কষ্ট, এখন আমি রিকোয়েস্ট করবো যে অফকোর্স ইউ হ্যাভ টু সিট ইন দ্য টেবিল অ্যান্ড অফকোর্স স্টাডি উইথ দ্য পারফেক্ট ওয়ে, কিন্তু তারপরেও নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, তাই না? এরকম একটা বিষয় আছে যে যখন প্রয়োজন হয়ে যায় তখন আলটিমেটলি আমরা কোনো যুক্তিতে কাজ হয় না। আমি একটু অসুস্থ আজকে, আসলে ঠান্ডা লেগে গেছে, স্কুলে গেছি, খুব কষ্ট হয়ে গেছে, বাইক চালায় যাওয়া, খুব মানে আজকে শীত ছিল তো বাইরে, যাওয়া এবং আসা, তার ভিতরে হ্যান্ড গ্লোভস নেওয়া হয়নি, সবকিছু মিলায়ে একটু ধরা খেয়ে গেছি আজকে, ঠিক আছে? সমস্যা নেই, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমরা সেরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যে প্রাইমারি নিবন্ধন 10তম থেকে 20তম গ্রেডের 2-3 মার্কস কমন উপযোগী। এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? মানে হয়তো এটা একটা কমন কথা, মেনি অফ ইউ নো দ্যাট, বাট ইজ ইট ট্রু আর ফলস? বলেন তো, যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই ক্লাসটা, এখান থেকে 1-2 মার্কস আসে না, এমন হয় কি? যদি না হয়ে থাকে, নিঃসন্দেহে আমাদের কথা ঠিক আছে। তো আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, ক্লাস শুরুর আগে আমি আপনাদের কাছ থেকে একটু শিওর হয়ে নিচ্ছি। আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করব যে এই যে কনকনে শীত, এই শীতের ভিতরে যারা এখনো বসে অবহেলায় বা অন্যভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে সময় কাটাচ্ছে, তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করে সামনে নিয়ে যান, অথবা তাদেরকে সেন্ড করে দেন, যে গ্রুপগুলোতে আপনারা গল্প করেন, আড্ডা দেন, ওই গ্রুপগুলোতে পাঠিয়ে দেন। তারা এই শীতের ভিতর হলেও ক্লাস থেকে কিছু শিখুক এবং বেনিফিটেড হোক। কারণ এক্সামিনেশন ইজ এগেইন নকিং অ্যাট ইউর ডে আফটার 1 ইয়ার্স। 1 বছর পর বলতে 25 সাল 26 সাল, কিন্তু আসলে 3 দিন বাকি আছে, তাই না? তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে শোনা যাচ্ছে কিনা। রুমানা আক্তার লিখেছেন, স্যার কেমন আছেন? ক্লিয়ার স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যারা ক্লিয়ার লিখেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা জানতে চেয়েছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ বলতে হবে, ভালো আছি, কিন্তু একটু মানে অসুস্থ, এটা বিষয় না, কারণ আমার থেকেও অসুস্থভাবে অনেক মানুষ মানে হাসপাতালের বিছানায় অথবা বাসায় কাতরাচ্ছে, তাই না? তো সেই সাথে যদি তুলনা করা হয়, মানে কম্পেয়ার করতে হয়, তো কম্পেয়ার করে আসলে সুখ হয় না। আপনি হ্যাপিনেস লাইজ ইন কন্টেন্টমেন্ট, এরকম একটা কথা আছে না, যে ইউ আর হ্যাপি ওয়েন ইউ আর স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। মানে আপনি তখনই সুখী বা ভালো থাকবেন যখন আপনার যেটা আছে ওইটা নিয়ে আপনি সন্তুষ্ট। তো এইখানে আসলে কম্পারিজনের বিষয়টা আমার অত বেশি পছন্দের না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আর দোয়া করবেন।
এখন আপনারা একটু লাউড অ্যান্ড ক্লিয়ার যারা লিখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটু শেয়ার করে দেন, আমরা ক্লাসে চলে যাই। শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, এবং কে কয়টা শেয়ার করেছেন, কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। শেয়ার শেয়ার প্লিজ, শেয়ার প্লিজ। এবং কে কোথা থেকে দেখছেন, আপনারা কেমন আছেন একটু জানাবেন। ক্লাস হবে, আড্ডা হবে, লেখাপড়া হবে ইনশাআল্লাহ। আজকের এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, সব থেকে গুরুত্বপূর্ণ টপিকের ভিতর একটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এটা আমার কি বলা লাগবে? মানে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বাবা মাকে ভালোবাসবেন বা শ্রদ্ধা করবেন বা সেবা করবেন, দায়িত্ব বা কর্তব্য পালন করবেন বাবা মার অথবা শিক্ষকের। এটা কি অন্য একজন মানুষের বলতে হয় বলেন তো? বলার কিছু নাই, আপনার বুঝতে হবে যে আমার বাবা মাকে আমি সম্মান করব, দেখভাল করব, ভালোবাসবো, দায়িত্ব গ্রহণ করব, সিনিয়রদের শ্রদ্ধা করব। মানে এগুলো কিন্তু আরেকজন বলে দিয়ে বোঝানো যায় না। ঠিক সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এমন একটা টপিক, এটা আপনার নিজেরই বোঝা উচিত যে এই টপিক ছাড়া কখনো চাকরির পরীক্ষাতে গ্রামার সেকশনে কোশ্চেন হয়েছে এটা দেখা যায় না। অবশ্যই এই টপিকটা থাকে, এটা আমি বলতেছি এই জন্য এটা গুরুত্বপূর্ণ, নট লাইক দ্যাট। এটা ইটসেলফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল দ্য এক্সামিনিজ ইন আওয়ার কান্ট্রি, ফর এভরি কম্পিটিটিভ এক্সামিনেশন। তো কয়টা শেয়ার করেছেন? রোকসানা আপু লিখেছেন 7টা শেয়ার করেছি, মারিয়া ইসলাম শেয়ার করেছি, বাহ মাশাআল্লাহ। আরো বেশি করে শেয়ার করে দেন। শরীয়তপুর জেলা থেকে দেখছে মাহি সানাউল্লাহ খান শেয়ার করেছেন। হ্যাঁ প্লিজ একটু শেয়ার করে দেন, আমরা ক্লাসে ধাবিত হই। আপনারা যারা নতুন জয়েন হচ্ছেন তাদেরকে আবারও টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভ সন্ধ্যা এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা ক্লাসে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সবাইকে বলবো যে যেহেতু সবার কাছে খাতা কলম হয়তো নাও থাকতে পারে এই শীতে, তবে হাত তো আছে, চোখ তো আছে, এবং কাছে স্মার্টফোনটা তো আছে। Of course, I am requesting all of you to make a lots of comment, and once again the same comment, only for making it injected in your brain. আপনার ব্রেনের ভিতরে এটা ঢুকানোর জন্য আপনি কি করেন? একাধিকবার একই প্রশ্নের কমেন্ট করেন, দেখবেন যে আপনার মনে থাকবে। তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সম্পর্কে আমি যে কথাটা বলবো সেটার প্রথম কথা হচ্ছে এটা, মানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো সাবজেক্ট এর সাথে ভার্ব এর চুক্তি। অ্যাগ্রিমেন্ট মানে কি? চুক্তি, তাই না? তাহলে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হবে। চুক্তিটা কি? চুক্তিটা হচ্ছে এরকম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। কারণ কি? কারণ আমরা জানি যে আমরা যদি কখনো এমন হয় যে আমি একা আর আরেকজনরা দুইজন, তখন তো আসলে অসমতা চলে আসলো, তাই না? যেরকম আমরা পড়ছি ওই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে লক্ষণ পশিল লক্ষ্যপুরে, হায় তাত উচিত কি তব এ কাজ, নিকচা সতী তোমার জননী, শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ, সহদার রক্ষশ্রেষ্ঠ। এই যে বিষয়গুলো আমরা জানি। তো আমরা জানি যে এখানে কিন্তু একটা লেখা আছে, লক্ষণ যখন কি করে যে অস্ত্র নিয়ে মেঘনাদের সাথে লড়তে যায়, তখন কিন্তু মেঘনাদ বলে যে নাহি শিশু লঙ্কাপুরে শুনে হাসিবে এ কথা, যে তোমার হাতে অস্ত্র আছে আর আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে ডাকতেছো। এটা আসলে হতে পারে যে কেউ শুনলেই হেসে দেবে। সুতরাং একজনের হাতে অস্ত্র আছে, একজনের হাতে নাই, এটা অসামঞ্জস্যতা হয়ে যায়। ঠিক একইভাবে একজন সিঙ্গুলার আর একজন প্লুরাল হলে সেটা কিন্তু কি হয়ে যেতে পারে? অসামঞ্জস্যতা হয়ে যেতে পারে। এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার হলে অবশ্যই ভার্ব হবে সিঙ্গুলার। আবার সাবজেক্ট যদি হয় প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব হবে কি? প্লুরাল। এই কথাটা আমাদের মোটামুটি সবারই জানা। সবার জানা না? সবাই একটু কমেন্ট করে জানান তো যে এই কথাটা জানা না এমন কেউ আছে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এই একটা কথা দিয়ে আমি সকল গ্রামার আজকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সবগুলো রুল কভার করে দেবো। খুশি তো? আচ্ছা, যদি খুশি হন তাহলে এই একটা কথা সবাই সুন্দর করে মনে রাখেন। তাহলে আপনার যেহেতু ভার্ব কি করে, ভার্ব সর্বদা সাবজেক্টকে ফলো করে, তাহলে সাবজেক্ট তো আগে চিনতে হবে, তাই না?
সাবজেক্ট আগে আপনাকে চিনতে হবে না? আপনি যদি সাবজেক্টই না চেনেন, মানে যারে সামনে দেখলেন তারাই সাবজেক্ট ভাবলেন, মানে অন্যকের বউরে যদি নিজের বউ মনে করে জড়ায় ধরেন, তাহলে কি হবে বলেন তো? এটা আসলে হবে না, মার খাবেন। ঠিক পরীক্ষার হলেও এরকম, আপনি নেগেটিভ মার্কিং খেয়ে যাবেন, ঠিক আছে? এটা করা যাবে না। আগে চিনতে হবে যে অরিজিনালি হু ইজ ইউর ওয়াইফ। ওকে, তো আমরা এই কথাটা মাথায় রেখে প্রত্যেকটা জিনিস আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা যদি একটু দেখি, এখানে দেখেন, এটা হচ্ছে আমরা জানি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট আছে প্রথমে, তারপরে ভার্ব আছে, আর এরপরে এক্সটেনশন বা বাকি অংশ, শেষে একটা ফুল স্টপ আছে, মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব, আমরা তো ভার্ব চিনি। আবার এইটাও আমাদের কি সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা বলেন তো যে এখানে সাবজেক্ট কি ভার্বকে এগ্রি করেছে? হি এর সাথে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হি এর পরে কি হয়? অ্যাম, ইজ, আর। এর ভিতরে কি হয়? অবশ্যই এখানে ইজ হবে, কিন্তু এখানে কি দেওয়া? আর দেওয়া, কারণ যে সাবজেক্টের সাথে ভার্বের কি হয়নি? এগ্রিমেন্ট হয়নি, মানে এই সেন্টেন্সটা ভুল। আবার আই এর পরে মনে করেন যে ইজ আছে, তা আমরা কি জানি যে আই এর পরে কি ইজ হয়? প্রেজেন্ট টেন্সে সাধারণত আই এর পরে সর্বদা কি হয়? অ্যাম হয় অক্সিলারি ভার্ব হিসাবে, তাই না? অক্সিলারি ভার্ব বলি আর মেইন ভার্ব বলি, মেইন ভার্ব হিসেবে এটা তো মেইন ভার্বই, তাই না? তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটাও কিন্তু ঠিক নাই, কোনো অসুবিধা নাই, আমরা সামনে ঠিক করবো এগুলোরে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই কথা আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি, এটা আপনারা যদি চান, এটা জানা আছে সবার, এটা নিয়ে আর বেশি এক্সট্রা আমরা কথা না বলি। আচ্ছা টাইপ, এই যে দেখেন, এইখান দিয়ে যদি আমরা চলে আসি, এইখানে একটা কথা কিন্তু লেখা আছে, স্যার আপনার ওয়াইফ অনেক। আচ্ছা দেখেন, ওইখানে যদি আমরা আসি যে এ বয়, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের কি ভার্ব, আর এটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা বাকি অংশ। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা ভার্ব আর এটা সাবজেক্ট, আমি বুঝবো কিভাবে? ভার্ব তো আমরা মোটামুটি চিনি, কিন্তু সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে বা যাকে নিয়ে বা যা বা যাকে, যে ক্রিয়া সম্পাদন করে, অথবা যে বা যাকে, যা বা যাকে নিয়ে আলোচনা করা হয়, তাই সাবজেক্ট। তাই কি সাবজেক্ট? এটা হচ্ছে সাবজেক্টের একটা সংজ্ঞা। যে সাবজেক্ট আপনাকে চিনতে হবে কিভাবে বলেন তো? সাবজেক্ট চিনতে হবে এইভাবে যে আপনি এই যে ভার্বটাকে দেখলেন, আপনি তো জানেন যে গো মানে যাওয়া। এখন আপনি ভার্বকে প্রশ্ন করেন যে আসলে কে যায়, কে যখন আপনি দিয়ে প্রশ্ন করবেন, তখন কিন্তু আপনি উত্তর পাবেন যে এই কাজটা কে করতেছে। তাহলে এই যে এ বয়, একটি ছেলে, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? আচ্ছা, আর এখানে যদি বলা হয় যে গো আমরা দিয়ে যদি প্রশ্ন করি যায়, তাহলে কে যায় বা কারা যায়? এখানে কিন্তু দুইটা ছেলে, তাই না? তার মানে যে বা যারা ক্রিয়া সম্পাদন করে, অথবা যে যা বা যাকে নিয়ে আলোচনা করা হয়। যা মানে বস্তুবাচক হতে পারে না, অনেক ক্ষেত্রে বস্তু তো সবসময় কাজ করে না, তাই না? তাহলে বস্তুবাচক যদি হয়, সেক্ষেত্রে ওই বস্তুটা নিয়ে আলোচনা করা হলেও সেটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে সাবজেক্ট যদি হয়ে যায়, এই জিনিসগুলো আমরা মনে হয় সবাই বুঝি, কিন্তু যখনই একটু কঠিন হয়ে যায় তখন অনেকের কিন্তু ঝামেলা হয়ে যায়। ঝামেলা হওয়ার কিছুই নাই, আপনি আগে সাবজেক্টটা আইডেন্টিফাই করেন। এখন সাবজেক্ট যেহেতু এখানে আছে সিঙ্গুলার, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে একটা এস বা এস যুক্ত হয়। এখানে সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে এখানে কোনো এস বা এস হবে না, তাই না? আচ্ছা, এখন এটা যদি আমরা বুঝতে পারি, আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে এগোতে পারি, তাই না? এই যে দেখেন, এইখানে কিন্তু আমরা বেশ কিছু বিষয় ইন্ট্রোডিউস করব, তাই না? বলছে আইদার আই অর মাই ফ্রেন্ডস, আইদার আই অর মাই ফ্রেন্ডস। এখানে আমরা অনেকে বুঝতে পারি না যে এখানে আইদার অর মানে আইদার আই আর আছে অর মাই ফ্রেন্ডস। এখানে কি আসলে এই আইটা সাবজেক্ট নাকি মাই ফ্রেন্ডসটা সাবজেক্ট? এখানে আইদার ইউ অর আই, এই যে এই জিনিসগুলো যে আইদার, নাইদার, নট অনলি, বাট অলসো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা অনেকে বলে থাকি দুইটা সাবজেক্ট থাকে। এগুলোর পরে সাধারণত এই যে আইদার অর, আবার আইদার অর,
আইদার অর, আবার নাইদার নর, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এই যে ফ্রেজগুলো আছে, কনজাংশনাল ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর ক্ষেত্রে অনেকে আমরা মনে করে থাকি এইগুলোকে বলা হয় হচ্ছে দুইটা সাবজেক্ট। আমি বলবো যে দুইটা সাবজেক্ট না, আসলে সাবজেক্ট একটাই, আমরা চিনতে ভুল করি তাই দুইটা হয়ে যায়, ঠিক আছে। এবং সাবজেক্ট যদি চিনে ফেলি তখন কিন্তু আমার ওই দুইটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট না সেকেন্ড সাবজেক্ট, এটা নিয়ে আমার টেনশন করা লাগবে না, সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। কিভাবে একটাই সাবজেক্ট দেখেন, এখানে কিন্তু বলা হচ্ছে আইদার আই অর মাই ফ্রেন্ডস, মানে হয় আমি না হয় আমার বন্ধু, আমি অথবা আমার বন্ধু। মানে আমি যদি না করি কোনো অসুবিধা নেই, আমারটা স্কিপ হতে পারে, কিন্তু আমারটা স্কিপ হলেও এই যে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, এই কাজটা অবশ্যই করেছে। তাহলে অবশ্যই কাজটা করেছে কারা? আপনি যদি এখানে ভাবেন যে আলটিমেটলি এরকম যে আমি অথবা আমার বন্ধু সেখানে গিয়েছিল, তার মানে কি আপনি এখানে একটা অপশন রেখেছেন যে আপনি যদি কাজটা নাও করেন, আপনারটাই সন্দেহ আছে, তাহলে আপনি না করলে 100% গ্যারান্টি কে করেছে? আপনার বন্ধু করেছে। তাহলে এই 100% গ্যারান্টি যে কাজটা করেছে সেই তো মূলত সাবজেক্ট, কাজটা যে করবে সেই তো সাবজেক্ট। এখন মনে করেন যে নট অনলি হিজ সিস্টার্স বাট অলসো হি, মানে শুধু তার বোনেরা নয়, সেও স্কুলে যায়। মানে আমরা অনেক ক্ষেত্রে বলি না, আচ্ছা 4 থেকে 5 যদি বড় হয়, তাহলে 6 যে 4 থেকে বড় এটা কি আর বলা লাগে? আমরা জানি, মনে করেন 4-এর থেকে 5 বড়, 5-এর থেকে 6 বড়, সেক্ষেত্রে আমরা যদি বলি যে 4 থেকে যদি 5 বড় হয়, তাহলে 6 কি 4 থেকে ছোট নাকি বড়, এটা কি আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে? 100% 6 4 থেকেও বড় হবে। কেন? কারণ 6 তো 5-এর থেকেও বড়। অলরেডি আপনি প্রমাণ করেছেন যে 4-এর থেকে 5 বড়, 5-এর থেকে 6 বড়, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে শুধু আমি না, সেও এই কাজটা আমাকে দিয়ে করালো। আচ্ছা, তার মানে আমি যে কাজটা করেছি এই কাজটা কিন্তু মানে বলা হয়ে গেছে, এটা এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে সেও এই কাজটা করালো, তাই না? আমরা অনেক ক্ষেত্রে বলি না যে শুধু ও না, ওর বাবা মা এসেও ছেলেটাকে মারলো। তার মানে কি শুধু ও মারছে? মানে ও যে মারছে এটা কিন্তু ঘটে যাওয়া ঘটনা, এটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। আমরা যদি এরকম ভাবে বলি যে শুধু মুশফিক না, শুধু মুশফিকুর রহিম না, মমিনুল ইসলামও ভালো খেললো, তার মানে হচ্ছে যে মুশফিক তো ভালো খেলছেই, অরিজিনালি এখন হিট করা হচ্ছে মানে মুশফিককে বা মমিনুলকে, তাই না? যদি আমরা অনেক ক্ষেত্রে এই কথাগুলো আরো উদাহরণ দিয়ে যদি এভাবে বলি যে শুধু ও না, এও খুব ভালো ছেলে। আমরা যদি বলি যে শুধু আয়াজ না, আয়াজের বাবাও খুব ভালো ছেলে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আয়াজ যে ভালো ছেলে এটা আমার বলার আর প্রয়োজন নাই, এটা 100% গ্যারান্টি। কিন্তু এখানে মেইনলি ফোকাস করা হচ্ছে আয়াজের বাবাকে। তার মানে এই যে পরে যে কথাটা যে শুধু তার বোনেরা না, সেও স্কুলে যায়, তার মানে তার বোনেরা যে স্কুলে যায় এটা 100% কনফার্ম, এটা নিয়ে এখানে কথা হচ্ছে না। এইখানে আলোচনা করা হচ্ছে যে সে যে স্কুলে যায় এটা নিয়েই আমাদের আলোচনার বিষয়। সুতরাং এই যে জায়গাগুলো, এই প্রত্যেকটা জায়গাতে সাবজেক্ট হবে হচ্ছে যে পরে যেটা আছে, এইটাই আসলে মূলত এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট। এই যে পরে যেটা আছে এইটাই এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট, কারণ প্রথমে যেটা আছে ওইটার কাজটা 100% কি না, 100% মানে এখানে উপস্থাপন করা হচ্ছে না, অথবা একজনকে একটু সামান্যভাবে উপস্থাপন করা হলেও দ্বিতীয় জনকে কিন্তু 100% ফোকাস করে উপস্থিত করা হচ্ছে। তার মানে আলটিমেটলি সাবজেক্ট কিন্তু দ্বিতীয়টা, তার মানে সাবজেক্ট কোনটা? দ্বিতীয়টা। আর দ্বিতীয়টা যেহেতু সাবজেক্ট, অবশ্যই এটাই আমাদের সাবজেক্ট ভার্বের সাথে মিল করতে হবে। তাহলে আমরা যদি এটাকে ভার্বের সাথে মিল করি, আপনারা একটু বলেন তো যে এই সেন্টেন্স গুলাতে কোনটা হবে উত্তর? এই 3 নম্বরের উত্তর কি, 4 নম্বরের উত্তর কি, 5 নম্বরের উত্তর কি, 6, 7, 8? তাহলে সেক্ষেত্রে দেখেন আইদার আই অর মাই ফ্রেন্ডস। তাহলে এই আমি না করলেও আমার বন্ধুরা অবশ্যই করেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এটা যেহেতু প্লুরাল, তাহলে এই হ্যাভ হবে এই প্রশ্নের উত্তর। এই যে আই হবে এই প্রশ্নের উত্তর। আবার অর দাপুর, দাপুর মানে কি? গরিব রা, গরিব রা। সুতরাং এই আর হবে এই প্রশ্নের উত্তর। নরের পরে এরা, তাহলে হার ব্রাদার্স অবশ্যই নিড হবে, কারণ এখানে এস আছে মানে প্লুরাল, এটার সাথে এস বাই এস হবে না। আচ্ছা, নট অনলি সিস্টার্স বাট অলসো, তাহলে বাট অলসোর পরে কি আছে? হি, তাহলে অবশ্যই এটা হবে গোজ।
নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো ইকোনমিক্স, তাহলে ইকোনমিক্স হবে এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এই ইজ হবে ইকোনমিক্সের ভার্ব। কথা কি ক্লিয়ার? বোঝা যায়? বোঝা গেলে এখন আপনারা যদি ওইভাবে মুখস্থ করতে চান যে সাবজেক্ট প্লুরাল মানে দ্বিতীয় সাবজেক্ট প্রথম সাবজেক্ট, সেক্ষেত্রে আমি বলবো যে ওইটা আসলে সঠিক প্রসেস না, ওটা হচ্ছে ব্রেনে প্রেসার দেওয়া। কিন্তু আপনি যখন দেখবেন যে এই কাজটা অরিজিনালি কে করতেছে, সেই তো সাবজেক্ট, তাহলে আমি না করলেও আমার বন্ধুরা 100% করছে, সুতরাং বন্ধুরাই কি এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে তারা অনুযায়ী ভার্ব হবে। আবার এইখানে যদি যে শুধু সে না আমিও এই কাজটা করেছি, তার মানে সে তো করছে, এটা তো 100% হয়ে গেছে, এই কাজ নিয়ে এখানে আমি যে কাজটি করেছি এটাই আছে। তাহলে এইভাবে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নরে কিন্তু আমরা সবসময় অরিজিনাল যে সাবজেক্টটা এটা থাকে সবসময় পরে। ঠিক আছে, আমরা চলে যাই এস যুক্ত সিঙ্গুলারের ক্ষেত্রে। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে এস থাকলেই মনে হয় প্লুরাল হয়, সেটা কি হয় না? এস থাকলে কি প্লুরাল হবে? হবে না, এস থাকলেই প্লুরাল হবে না। আপনারা বলেন তো এই 10 নাম্বারটা একটু, 10, 11, 12 একটু কমেন্ট করে জানান তো। গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্ট অনুযায়ী যেহেতু ভার্ব বসবে, তাই না? তাহলে সাবজেক্ট তো আমার এইটা গালিভার্স ট্রাভেলস, মানে যা নিয়ে আলোচনা করা হয় এই গালিভার্স ট্রাভেলস নিয়ে আলোচনা করা হচ্ছে যে গালিভারের সফরনামা। তাহলে গালিভারের সফরনামা, একজন ব্যক্তির সফরনামা নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা কি? এটা একটা বই, এ নোভেল, এ নোভেল বাই, এটা হচ্ছে কার লেখা? জোনাথন সুইফট, জোনাথন সুইফট, SWIFT। এনাকে বলা হয় দ্য মোস্ট স্যাটারিস্ট, দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে আপনারা বলেন যে এখানে ক্লিয়ার? হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সেক্ষেত্রে এখানে যদি আমরা আসি, এই গালিভার ট্রাভেলস অথবা দ্য অ্যারাবিয়ান নাইটস, অথবা অ্যারাবিয়ান নাইটস দুইটাই আছে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে একটা বইয়ের নাম, একটা বইয়ের নাম। এখন একটা বইয়ের নামের সাথে আপনাকে যদি একজন বলে যে ভাই আপনি সবসময় হেসে থাকেন কেন, এখন ও যদি বলে যে ভাই আমার চেহারাই এরকম, মানে এটার কোনো কারণ নাই, আমার চেহারাটাই হাসি মাখা একটা চেহারা। যেরকম কুইন এলিজাবেথ বলেছে যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, তাই না? গতকাল আমি আপনাদেরকে শেয়ার করতেছিলাম এই বিষয়টা লিটারেচারে। তো দেখেন আপনার চেহারাই যদি ওরকম হয়, দেখেন তো এর নামের সাথেই অটোমেটিক এস আছে, এস যুক্ত করা না, এর সাথেই অলরেডি আছে। এখন মনে করেন যে আপনাকে আমি বললাম যে নিউজ, এই নিউজের এস আছে মানে কি এটা প্লুরাল? না, নিউজ মানেই তো সংবাদ। আপনি যদি এই এসটাকে বাদ দেন তাহলে ওর কি কোনো অর্থ থাকবে? নিউ মানে কি সংবাদ হয়? আর নিউজ মানে সংবাদগুলো, এটা কি হয়? এটা কি হয়? মনে করেন যে ইকোনমিক্স, এখন ইকোনমিক্সের যে এসটা আছে, এই এসটাকে আসলে যুক্ত করা হয়েছে, এটা তো একটা সাবজেক্টের নাম, তাই না? তাহলে সাবজেক্টের নাম যদি হয় সেক্ষেত্রে আপনি যদি এসটা বাদ দেন, তাই ইকোনমিক নামে কি কোনো সাবজেক্ট আছে? নাই তো, এর সাথেই এস আছে। সুতরাং এই যে এস দেখে অনেকে আমরা প্লুরাল মনে করে থাকি, তারা একদম উই আর লিভিং ইন দা বোকার স্বর্গে আছে। সুতরাং এগুলো সবই হচ্ছে বিভিন্ন নাম যখন থাকবে এগুলো সবই সিঙ্গুলার, সুতরাং এই জায়গায় সবগুলোই ভার্ব হবে সিঙ্গুলার। ওই একটাই কথা, ভার্ব সিঙ্গুলার অবশ্যই সাবজেক্টও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট সিঙ্গুলার মানে অবশ্যই ভার্বও সিঙ্গুলার হবে। আইদার নাইদার, এই যে এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে, দেখেন এই যে আপনাদেরকে এইখানে একটা কথা আমি বলি যে সর্বদা প্রিপোজিশন এর পূর্বে সাবজেক্ট থাকে এবং এই কথাগুলো লিখে রাখবেন, এবং ইনডেফিনিট অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা অনেকেই বোঝে না বোঝার কারণে অনেকে কি করে? মুখস্থ করে। আমি বলবো যে আপনার আর মুখস্থ করার প্রয়োজন নাই, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ করতে হবে না, আপনার এটা কি করতে হবে না? মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। তাহলে এই সেন্টেন্সে যদি আপনি দেখেন
তাহলে এখানে কি এই যে ভার্ব আমাদের আছে, তাহলে ভার্বের আগে যে একটা ফ্রেজ আছে, ফ্রেজ আছে না, ফ্রেজ আছে, এই ফ্রেজের ভিতর আপনি এই ভার্বটা বসাবেন কাকে দেখে বলেন তো? সাবজেক্টকে দেখে। তা সাবজেক্ট সর্বদা কোথায় থাকে? প্রিপজিশনের আগে। তাহলে এই যে প্রিপজিশনের আগে কে আছে? তাহলে এটাই আমাদের সাবজেক্ট। আর এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা খেয়াল করবেন। ইনডেফিনিট বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমরা কি ইনডেফিনিট প্রোনাউন এনিওয়ান, সামওয়ান, সামথিং, সামবডি, এভরি, ইচ, ওয়ান বা নোবডি, নো ওয়ান, নাথিং, এগুলো সবই ইনডেফিনিট। আর ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ইচ, আইদার, নাইদার, এভরি, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এই যে আইদার, এটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না? তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সর্বদা কি হয়? সিঙ্গুলার। এখন এটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি করতে হবে বলেন তো? অবশ্যই এই ইজ এখানে বসাতে হবে। এখন কেউ যদি এইটা দেখে লাফালাফি করেন, সে তো সাবজেক্টই চেনেন নাই। আপনারা সাবজেক্ট যদি চিনতে না পারেন সেক্ষেত্রে তাহলে তো আপনি ভুল করবেনই, তাই না? আর একজনের জায়গায় জড়াই ধরবেন না, তাই না? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা একটু করেন তো, এই প্রশ্নগুলোর উত্তর করে দেন সবাই। সবাই এই প্রশ্নগুলোর একটু কি করে দেন? উত্তর করে দেন। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে কাহিনীটা ঘটছে এখানে, এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের এই প্রিপজিশনের পূর্বে যেহেতু সাবজেক্ট আছে, এই ওয়ানটা কি, ওয়ানটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বও তো সিঙ্গুলার হবে। এখন আপনি এই মাই ফ্রেন্ডস দেখে যদি লাফালাফি করেনও, করতে পারেন, সমস্যা নেই, আপনার লাফালাফি করার এনার্জি থাকলে করবেন, কিন্তু আলটিমেটলি আপনি কি ভুল জায়গায় হাত দিচ্ছেন, কারণ আপনি সাবজেক্ট চিনতে পারেন না। সাবজেক্ট না চিনলে তো আসলে ভার্ব আপনি কিভাবে বসাবেন সঠিকভাবে? আগে তো সাবজেক্ট চিনতে হবে। তো ওয়ান অফ এই যে একটা বিষয়, এইগুলো নিয়ে আমাদের মানে প্রেশার না নিয়ে আমরা একটু এইভাবে পড়ি। দেখেন প্রেশার না নিয়ে কি পড়া যায়? হ্যাঁ অবশ্যই পড়া যায়, বুঝে বুঝে। এই যে মনে করেন যে কি আছে, অফ আছে, এই যে অংশটা, এই যে ফ্রেজটা, এই যে টোটাল ফ্রেজ, এই টোটাল ফ্রেজের ভিতর মাই ফ্রেন্ডসটা সাবজেক্ট নাকি ওয়ানটা সাবজেক্ট? আমি তো বলছি যে এটা হচ্ছে কি আমাদের প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট থাকে। তাহলে এটা যদি সাবজেক্ট হয় এটা কি সিঙ্গুলার না? আর এটা তো আমরা জানি একটা ইনডেফিনিট প্রোনাউন, তাহলে এটার সাথে তো ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলো। তবে এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা কি জানেন যে অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট কি বলেন তো? বা রিলেটিভ প্রোনাউন যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন যে রিলেটিভ প্রোনাউন। আপনাকে সবাই শেয়ার দিয়েছেন? শেয়ার না দিলে রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু শেয়ার দেন। আজকের ক্লাসটা থেকে আমি যদিও শুরু করেছি খুব নর্মাল জিনিস দিয়ে, বাট ক্লাস শুরু করতে হয় আলটিমেটলি নর্মাল জিনিস দিয়েই। হুট করে কিন্তু আপনাকে 1000 mg ওষুধ খাওয়াই দিলে আপনি কিন্তু বালিশ ছাড়া শুয়ে যাবেন, ঠিক আছে? এজন্য আমরা চাই না কেউ বালিশ ছাড়া শুয়ে যাক, খুবই শীত, বালিশ নিয়েই সুখ। এই জন্য আমরা আস্তে আস্তে উইথ স্লোলি অ্যান্ড স্লো স্পিড উই আর গোয়িং ফরওয়ার্ড। ওকে, তো এই জায়গা থেকে একটু অপেক্ষা করেন। আজকে কিন্তু কোনো রুল মুখস্থ করাবো না আপনাদেরকে, রুল মুখস্থ করাবো না, বুঝে বুঝে কিভাবে গ্রামার পড়া যায় এটা দেখাবো। এতক্ষণ তো সেটাই বলছি। আমি কিন্তু কোনো ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট বলি না, আমি বলছি অরিজিনাল সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে। তাহলে রিলেটিভ প্রোনাউন আপনারা একটু যদি পারেন সেটা একটু বলে দেন যে রিলেটিভ প্রোনাউন যে আসলে কোনগুলা, বা অ্যান্টিসিডেন্ট কি। রিলেটিভ প্রোনাউন এর ঠিক আগের সাবজেক্টকে অ্যান্টিসিডেন্ট বলে। সর্বদা কি করতে হবে? এই যে
রিলেটিভ প্রোনাউনটা আমরা জানতে হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো এটা আমরা জানি, হু, হু ইজ, দ্যাট, হোয়েন, হোয়ার। রিলেট মানে সম্পর্ক স্থাপন করা, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াই রিলেটিভ প্রোনাউন বা রিলেট করা। তো রিলেটিভ প্রোনাউন যখন থাকে তখন তার পূর্বে যে সাবজেক্টটা থাকে ওইটাকে বলে অ্যান্টিসিডেন্ট। আর যখন অ্যান্টিসিডেন্ট থাকে সর্বদা এটা অনুযায়ী কি হয়, ভার্ব হয়। এটা অনুযায়ী ভার্ব হয়। এখন আপনারা বলতে পারেন যে স্যার এতক্ষণ বললেন যে প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট থাকে। হ্যাঁ, প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী তো ভার্ব বসবে, সেটাও বসবে। কিন্তু যখন অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে অ্যান্টিসিডেন্টের ঠিক সামনে যে সাবজেক্টটা আছে ওইটা অনুযায়ী, তখন আর এই রুলটাও এখানে প্রযোজ্য হবে না। কেমন, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? অ্যান্টিসিডেন্ট হচ্ছে কোনো বাক্যের পূর্বের অংশ। এক্স্যাক্টলি, আপনারা কি এটা বুঝতে পারছেন? আর যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে বলতেছি, প্লিজ কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেন, দেখবেন যে আপনার ভালো লাগবে। আজকে সত্যিকার অর্থে ক্লাস থেকে কিছু জানতে পারবেন। এইটা আমরা সবাই জানি যে অন অফ যখন আসে তখন অবশ্যই এখানে ইজ হবে, কারণ এই যে অফের পূর্বে কি আছে, ওয়ান আছে, এটা সিঙ্গুলার আছে, সুতরাং এখানে কি হয়েছে, সিঙ্গুলার। কিন্তু এখানে দেখেন হির পরে ইজ বসছে, কোনো অসুবিধায়, অন অফ দ্য বয়েজ হু, এই যে দেখেন এখানে কিন্তু একটা কি আছে, হু আছে, তাই না? যদি এইখানে হু থাকে তাহলে সেক্ষেত্রে যে অন অফ থাকলেও এখানে কিন্তু এই প্রিপজিশনের পূর্বেরটা অনুযায়ী সাবজেক্ট মানে ভার্ব বসবে না, ভার্ব হবে না। এখানে কি করতে হবে, এইখানে এই যে রিলেটিভ প্রোনাউন আছে না, ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে যেটা সাবজেক্ট আছে সেটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। তাহলে বয়েজ যেহেতু প্লুরাল, এটাও হবে প্লুরাল। আমরা জানি যে সাবজেক্ট চিনতে হবে আগে, সাবজেক্ট চিনতে পারলে তখন আমি, এখন সাবজেক্টের অবস্থান কোথায়, সাবজেক্ট কোথায় থাকে, কোন সময়, এটা যদি আমরা একটু অর্থ করি, দেখেন এই তথ্যটা, এই যে আমি এই হু আর ওয়ান টাইম, যারা সময় মতো কাজ করে, তাটা কি একজনকে বোঝানো হচ্ছে, এই একজন সম্পর্কে তথ্য দিচ্ছে, নাকি দা বয়েজ সম্পর্কে তথ্য দিচ্ছে? আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, মানে সময় আছে সামনে, বুঝেই পড়েন, গ্রামার যেহেতু সারা জীবন তো মুখস্থই করছেন, তাই না? অনেক জিনিস আজকে জানবেন এবং খুবই ভালো লাগবে আপনার। যেরকম হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, সে হচ্ছে বালকদের ভিতরে একজন। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, সে বালকদের ভিতরে একজন। কোন বালকদের? ওয়ান অফ দ্য মানে কি? ওয়ান অফ দ্য মানে আছে একজন, কারোর ভিতর, অনেকের ভিতরে একজন। তাহলে কাদের ভিতরে একজন? কোন বয়েজদের ভিতরে একজন? বলতেছে যে বয়েজরা সময় মতো সবকিছু করে তাদের মধ্যে সে একজন। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, সে ওই বালকদের ভিতর একজন। এখন এই বালক সম্পর্কে আরো তথ্য দিচ্ছে যে কোন বালক, এই যে যারা এই হুটাকে, এই হুটা কারা, এই হুটা কি এই ওয়ান নাকি এই বয়েজ, যারা সময় মতো কাজ করে। তাহলে এটা আমাদের এদের সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে না? এই তথ্যটা কি ওয়ান সম্পর্কে দেওয়া হচ্ছে নাকি এই বয়েজ সম্পর্কে দেওয়া হচ্ছে? 100% বয়েজ সম্পর্কে দেওয়া হচ্ছে। তাহলে বয়েজটা প্লুরাল, এটাই আমাদের সাবজেক্ট, আর এই যেই আমাদের ভার্ব। কেমন লাগলো বলেন একটু, সবাই একটু বলে দেন যে কেমন লাগতেছে। এবং সবাইকে আমি বলবো যে এই জিনিসগুলো একটু বুঝে শুনে পড়াশোনা করার চেষ্টা করবেন। এই যে দেখেন এইখানে কিন্তু কি আছে, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা আমরা মনে হয় সবাই উত্তর করতে পারবো। সবাই একটু উত্তর করে দেন তো কাইন্ডলি, যে অন অফ মাই ব্রাদার্স, অন অফ মাই ব্রাদার, এটা অন অফ দ্য অন অফ মাই ব্রাদার্স, অন অফ মাই ব্রাদার। তো অন অফ মানে হচ্ছে অনেকের ভিতরে একজন, অনেক মানে কি, অন অফ মানে হচ্ছে অনেকের ভিতরে একজন। তো অনেকের ভিতরে একজন হলে অবশ্যই এখানে প্লুরাল হতে হবে, এখানে প্লুরাল নাই, তার মানে এই দুইটা শিওর হচ্ছে না। এই দুইটা মানে প্রথমটা না, এই দ্বিতীয়টা, কারণ এখানে এস নাই, এটাও হচ্ছে না, আবার এটাও কি হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে এই দুইটা নিয়ে ভাবেন। এখন আপনি যদি এইখানে দেখেন, এখানে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে? অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট থাকবে। কার পূর্বে? প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট থাকবে। তাহলে প্রিপজিশনের পূর্বে যদি সাবজেক্ট থাকে তাহলে অনটা এখানে সাবজেক্ট। আর অন যদি সাবজেক্ট হয়, অন সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। সিঙ্গুলার বলে এই যে এই সিঙ্গুলার, সুতরাং এইটা হবে এই প্রশ্নের উত্তর। আর এইটা আছে প্লুরাল, মানে এটা হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, একদম ক্লিয়ার, ফকফকা, ইনশাআল্লাহ আপনারা পারবেন, ঠিক আছে, বুঝে শুনেই পারবেন। এই যে দেখেন এখানে আমরা বলছি ওয়ান অফ দা, ওয়ান অফ দা যদি থাকে তাহলে ওয়ান অফ দা মানে অনেকের ভিতর একটা। তাহলে এগোমনি স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি, তার মানে সিটির ভিতরে সব থেকে ভালো যে স্কুলগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে
অ্যাগমনি স্কুল। তাহলে এই অ্যাগমনি স্কুলটা হচ্ছে অনেকের ভিতর, অনেকগুলো স্কুলের ভিতর একটা, আর অনেকের ভিতর একটা হলে সেটা অবশ্যই প্লুরাল হবে, সুতরাং এটাও হবে না, এটাও হবে না, এটাও সিঙ্গুলার আছে, এটা হবে না, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কি স্কুলস। এটা হবে, এই প্রশ্নের উত্তর হবে স্কুলস। সবাই একটু শেয়ার করে দেন বেশি বেশি, এই ক্লাসটা শেয়ার করতেছেন না, খুবই সুন্দর একটা ক্লাস হচ্ছে কিন্তু। আচ্ছা, এইখানে দেখেন লেখা আছে যে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং পিএইচডি টুডে। আচ্ছা, এইখানে আসলে ভুলটা কোথায় আছে আপনারা কি বলতে পারবেন? যে ওয়্যার ইজ দ্য রং, ওয়্যার ইজ দ্য রং, রংটা কি মানে ভুলটা কি বলেন তো, একটু কমেন্ট করে জানান তো যে এই সেন্টেন্সে আসলে ভুলটা কোথায় আছে। মানে এই যে ওয়ানে ভুল আছে নাকি বেস্টে ভুল আছে নাকি সিতে আছে নাকি ডিতে আছে, একটু কমেন্ট করে জানিয়ে দেন তো যে আসলে এখানে ভুলটা কোথায় আছে। সবকিছু কি ঠিক আছে? যদি ঠিক না থাকে তাহলে আপনারা একটু বলেন, আর ঠিক থাকলে বলে দেন যে স্যার কোথাও কোনো ভুল নাই। সবাই একটু কমেন্ট করে জানান যে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং পিএইচডি টুডে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের সামনে এটা নিয়ে বারবার আমি কথা বলতেছি, আলোচনা করতেছি এবং ক্লাসে জয়েন করতে বলতেছি, জয়েন করাতে বলতেছি, ঠিক আছে? আপনার একটু নাম্বার লিখে উত্তর করবেন, সেক্ষেত্রে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কোন নাম্বারের উত্তর করেছেন। আচ্ছা, আমরা জানি যে ওয়ান অফ মানে হচ্ছে অনেকের ভিতর একটা, ওয়ান অফ মানেই অনেকের ভিতর একটা। তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বেস্টের তো আর সিঙ্গুলার প্লুরাল হয় না, বেস্ট তো একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউনটা, এই নাউনটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? অনেকের ভিতর, অনেক বন্ধুর ভিতর একজন যে হচ্ছে আজকে পিএইচডি করতেছে, তাই তো, ইজ গেটিং পিএইচডি মানে পিএইচডি করতেছে একজন। তাহলে অনেক বন্ধু, অনেকগুলো আমার ভালো বন্ধু আছে, তাদের ভিতর একজন হচ্ছে কি করতেছে, পিএইচডি করতেছে। এই জন্য এই যে ওয়ান অনুযায়ী কিন্তু কি বসছে, এখানে তো কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এই ওয়ান অনুযায়ী কিন্তু আমাদের এই যে সাব ভার্বটা বসছে, ভার্ব। কিন্তু এইখানে কি হবে, আমরা তো সবাই জানি ওয়ান থাকলে অবশ্যই এরপরে নাউনটা হবে প্লুরাল, কারণ অনেকের ভিতরে একজন হতে হবে, কিন্তু এখানে সিঙ্গুলার আছে, এই জন্য এটা ঠিক নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা পরেরটায় চলে যাই। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, হি ইজ, এইটা আপনারা একটু যদি বলতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে না, আমার পড়ানোটা সার্থক হয়েছে, আপনারা এতক্ষণ আলোচনা বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা প্রথমেই দেখেন হু আছে, হু, হু। এখন এখানে কি হবে আপনারা একটু উত্তর করে দেন তো, কাইন্ডলি উত্তর করে দিতে পারলে আমি খুবই খুশি হব যে না, ইউ আর গেটিং মাই ক্লাস টুডে, আজকে আপনারা আমার ক্লাসটা ভালো বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ। সবাই বলেন, এটা একটু বলেন। আর কারা কারা শেয়ার করেন নাই, এখনো শেয়ার করেন নাই, ক্লাসটা দেখতেছেন, শেয়ার করেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই মারদাঙ্গা একটা বাজিমাত করা ক্লাস হচ্ছে, অসাধারণ। হ্যাঁ, তাহলে অসাধারণ একটা ক্লাস করতে গেলে অবশ্যই একটা শেয়ার তো আপনার দিতে হবে, তাই না? যদি শেয়ার দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে এখনই ক্লাস থাকাকালীন আপনারা শেয়ার করে দেন। আমরা বলছি যে সেন্টেন্সের ক্ষেত্রে সর্বদা কি করতে হয়, আগে আপনি এখানে তো ভার্ব আছে, এই যে ভার্ব, তাই না, ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। আর এখানে সাবজেক্ট অনুযায়ী তো এই ভার্ব আছে। এখন অনেকেই ওয়ান অফ দা দেখে এক্সাইটেড হয়ে যাবে যে ওয়ান অফ দার পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু আলটিমেটলি আপনি কি কিছুটা বোকার স্বর্গে আছেন যখন না আপনি অ্যান্টিসিডেন্টকে খেয়াল করতেছেন। কারণ অ্যান্টিসিডেন্ট যখন থাকে তখন কিন্তু ঠিক অ্যান্টিসিডেন্টের পূর্বে, তার মানে কি এই অ্যান্টিসিডেন্টের এই যে এই জায়গায় যে হু গুলো আছে, এই হু এর পূর্বে কে আছে, দা বয়েজ আছে না, হু এর পূর্বে যদি দা বয়েজ থাকে অবশ্যই এই দা বয়েজ অনুযায়ী এখানে কি হবে, ভার্ব হবে। এই কথাটা কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে এই দা বয়েজ কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই প্রশ্নের উত্তর হবে হু হ্যাভ রিটেন দা লেটার। আফসানা আঞ্জুম লিজা আপু লিখেছেন, হ্যাঁ অনেকেই উত্তর করতেছেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। এরকম ভাবে আপনারা অ্যাক্টিভ থাকলে আমার জন্য ক্লাসটা কন্ডাক্ট করতে ভালো হবে। অসুস্থতার ভিতর দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, যাই হোক, এটা আমরা না বলি, অসুস্থতা সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ ইনশাআল্লাহ শেফা দান করবে, আপনারা দোয়া করবেন। অন অফ দ্য রিকমেন্ডেশন, এইখানে ভুল আছে কোনটা? এটাও 33তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, অগ্রণী ব্যাংকে আসছে, 33তম বিসিএস এ আসছে। এখানেও দেখেন এই একই জিনিস, যে অন অফ দা যখন থাকে তখন অবশ্যই এরপরে যে নাউনটা থাকে, এই নাউনটা কি হতে হয়, নাউনটা প্লুরাল হতে হয়। নাউন প্লুরাল কেন? কারণ অনেকের ভিতরে একটা। One of the recommendations made by the committee was accepted by the authorities, মানে অনেকগুলো সুপারিশের ভিতরে একটা সুপারিশ যেটা কমিটি কি করেছিল, তৈরি করেছিল,
সেটা কি করা হলো, কর্তৃপক্ষ গ্রহণ করলো। তাহলে এই অন অফ দ্য, এখন আপনারা অনেকে বলতে পারেন স্যার এই অন অফ, এই অফ, এই অনের যে একটা সাবজেক্ট থাকে, মানে এটা যে একটা সাবজেক্টের ভার্বটা কই, এই ভার্বটা কিন্তু এই যে ওয়ানের ভার্বটাকে এই যে, ঠিক আছে, এটা কিন্তু এই ওয়ানের ভার্ব। তো যাই হোক, এখানে ভুল আছে হচ্ছে এখানে এস থাকার কথা ছিল, কারণ এটা প্লুরাল হবে সর্বদা, প্লুরাল নাই, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে এখানে ভুল আছে হচ্ছে রিকমেন্ডেশন। এক্স্যাক্টলি, তাই না? সবাই কি বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, জি স্যার বুঝতে পারতেছি, একদম ফকফকা। এইটা বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী, আশা করি এটা সবাই একদম একযোগে উত্তর করবেন। একবার না যদি উত্তর করতে না পারেন, একাধিকবার উত্তর করবেন, ঠিক আছে? জো ইজ অন অফ দ্য বয়েজ হু ড্যাশ অন টাইম, হু ড্যাশ অন টাইম। তার মানে জো হচ্ছে তাদের মধ্যে একজন যারা কি করে, এই যে, তাহলে এই যে হু আছে না, হু, তাহলে হু এর পূর্বে বয়েজ আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? অবশ্যই আর হবে, হু আর অন দা টাইম। এই আর টাই হচ্ছে মূলত এখানে মেইন ভার্ব। হু ডু অন টাইম মানে যারা করে, এটা হয় না আসলে, হু আর অন দা টাইম, যারা কি সময় মতো কাজ করে, তাদের ভিতরে জো হচ্ছে একজন। তাহলে আমরা চলে আসি, যে দেখেন বি হবে এই প্রশ্নের উত্তর। এইগুলো এখন আপনারা সবাই যে প্রাইমারিতে আসা প্রশ্ন 19 সালে প্রত্যেকে এখন উত্তর করতে পারবেন, আমরা এটা নিয়ে আর কথা না বলি, আমরা পরেরটায় চলে যাই। এই যে ওয়ান অফ দ্য ডেলিগেটস, এইখানে আমার একটু কাহিনী আছে। এই যে ওয়ান অফ দ্য ডেলিগেটস, ডেলিগেটস মানে কি, ডেলিগেটস মানে কি, এখন আপনি হয়তো অনেকে জানেন না যে ডেলিগেটস মানে কি। ভয় নাই, কিছু নাই, ভয়ের কিছু নাই, কারণ শি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেটস, তার মানে এই ডেলিগেটস নিশ্চয়ই কোনো ব্যক্তি, তা নাহলে তো তাদের মধ্যে একজন সে হবে কেন? তাহলে ডেলিগেটস মানে হচ্ছে প্রতিনিধি দল, প্রতিনিধি দল, তার মানে এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক, ব্যক্তি, এটা একটা ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক যদি হয়, তাহলে এরপরে রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে গেলে অবশ্যই দ্যাট বসবে না, হু অথবা হুম বসবে। তা আমরা যেহেতু জানি যে এটা একটা প্লুরাল, ডেলিগেটস মানে প্রতিনিধি দল, সেক্ষেত্রে হু যদি আমরা বসাই, হু যদি আমরা বসাই, এরপরে কি বসবে? প্লুরাল বসবে। কারণ এই যে দেখেন এখানে প্লুরাল আছে, এখানে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার হবে না, কারণ যে হু আছে, হু অনুযায়ী হু এর আগে যে সাবজেক্টটা আছে, মানে এই যে ডেলিগেটসটা আছে, এটা যেহেতু প্লুরাল, এটা যেহেতু প্লুরাল, এটা অনুযায়ী কিন্তু এই ভার্বটা বসবে। সুতরাং হু এর পূর্বে ডেলিগেটস আছে, আর ডেলিগেটস অনুযায়ী মূলত কি বসবে? ভার্ব বসবে। তাহলে কি বোঝা গেছে? এই জিনিসটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হলে এই যে ডি হবে এই প্রশ্নের উত্তর। এগুলো আমরা আর আলোচনা করছি না, এগুলো সবাই অন অফ দা যুক্ত সেন্টেন্স সবাই বুঝে গেছেন। এগুলো আমরা অন অফ দা, অন অফ দা, অন অফ দা, অনেক অন অফ দা নিয়ে, কারণ অন অফ দা রুলটা খুবই গুরুত্বপূর্ণ, অন অফ দা রুলটা অনেক গুরুত্বপূর্ণ। টাইপ ইচ এটাকে আলোচনা করা লাগবে? বলেন তো, যে এটা কি আলোচনা করা লাগবে? যে ইচ, এভরি, এভরিওয়ান, এগুলো তো আমি বলেই দিয়েছি যে এগুলো ডিস্ট্রিবিউটিভ। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, যে ডিস্ট্রিবিউটিভ অথবা ইনডেফিনিট। ইনডেফিনিট যে প্রোনাউনগুলো আছে তারা তো সর্বদা সিঙ্গুলার, সুতরাং এটা নিয়ে আপনার কোনো টেনশনের কিছুই নাই। তবে এখানে কিন্তু কনফিউশন হতে পারে অনেকের, এইখানে যে নাম্বার অফের ক্ষেত্রে দেখেন, এইখানেও কিন্তু নাম্বার অফ আছে, এখানেও কিন্তু নাম্বার অফ আছে, কিন্তু এক জায়গায় ইজ আর এক জায়গায় আর। এখন এখানে পার্থক্যটা কোথায়? মানে আমি যদি এখানে পার্থক্য খুঁজি, যে এখানেও নাম্বার অফ, এখানেও নাম্বার অফ, পার্থক্যটা আছে এখানে আছে দা, এখানে আছে কি এ। তা এ মানে কি? অনির্দিষ্ট, অনির্দিষ্ট, তাই না? আমরা জানি অনির্দিষ্ট যে আর্টিকেল আছে পদাশ্রিত নির্দেশক, আমরা জানি এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দি যেটা, এটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, এটা ডেফিনিট আর্টিকেল। তার মানে এইখানে একটা গ্রুপকে বোঝানো হচ্ছে, একটা দলকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট পরিমাণ কিছু সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে, এলোমেলো ভাবে বোঝানো হচ্ছে না, একটা গ্রুপ। নির্দিষ্ট সংখ্যক যখন হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার, কারণ এখানে এক্সট্রা কেউ যাচ্ছেও না আসতেছেও না, কিন্তু এইখানে নির্দিষ্ট সংখ্যক না, অনির্দিষ্ট পরিমাণ। সুতরাং এটা কত হবে কেউ জানে না, অনেক বেশি হতে পারে, কম হতে পারে, এখন কম পরে বেশি, এমন হতে পারে। সুতরাং এইখানে এটা হবে কি? এটা হবে প্লুরাল। তো এটা তো আমরা আগেই বলছি। আর এই দুইটার ভিতর আপনাকে অবশ্যই নির্দিষ্টতা যখন থাকে, তখন একটা গোষ্ঠী, একটা দল, একটা জিনিসকে যখন বোঝানো হয়, একটা সমষ্টিগতভাবে বোঝানো হলে সেটা কিন্তু কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। জি স্যার, একটু আলোচনা করেন। হ্যাঁ, এই যে আলোচনা করতেছি, আশা করি আপনারা এনজয় করতেছেন ক্লাসটা, ঠিক আছে? এখন দেখেন তো এই জায়গায় কি কাহিনী ঘটতেছে।
হ্যাঁ, এই জায়গায় যে কাহিনীগুলো আছে সেটা আছে অফ everyone of the support staff and the participants dash corona certificate। তাহলে এখানে বলতেছে everyone of the support staff and the participant। তাহলে এই যে সাপোর্ট স্টাফ এবং দ্য পার্টিসিপেন্টস, এই যে কথাগুলো আছে এটা দেখে অনেকের মানে বলতেছে ও স্যার এতক্ষণ কি পড়ালেন আর এখানে কি নিয়ে আসলেন, মানে আপনাদের পড়ালেন 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু এখন তো যোগ শেখাচ্ছেন 0.0357৯ যোগ 1/3.5, এইটা যোগ করলে কত হবে? এটা না, আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার যত বড়ই থাকুক না কেন আপনি কি করবেন, এই যে তো আপনার ভার, এই যে এখানে তো ভার্ব দেওয়া আছে তাই না, এর ভার্বের আগে যে ফ্রেজটা আছে, এই ভার্বের আগে যে ফ্রেজটা আছে এর ভিতরে তো সাবজেক্ট আছে, ঠিক কি ঠিক না? এর ভিতরে সাবজেক্ট আছে। আচ্ছা, সাবজেক্ট যদি থাকে, আমি আপনাদেরকে বলছি না সাবজেক্ট কোথায় থাকে, প্রিপজিশনের পূর্বে থাকে অথবা অ্যান্টিসিডেন্টের পূর্বে থাকে, তাই না? সাবজেক্ট প্রিপজিশনের পূর্বে থাকলে এখানে প্রিপজিশন আছে নাকি? আছে প্রিপজিশন। প্রিপজিশন থাকলে তার আগে এভরিওয়ান আছে। এখন ভাই আপনি অর্থ বোঝেন আর না বোঝেন, অর্থ আর দরকার হচ্ছে না। তাহলে অর্থ যদি দরকার না হয়, আপনি বিনা অর্থে ফসল দিলে কি তাহাতে ক্ষতি, এ কথা শুনিয়া ঈষৎ হাসি কহেন বসুমতী। আমার গৌরব তাতে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাতে একেবারেই ছাড়ে। আমরা ছোটবেলায় পড়ছি না, বসুমতী কেন তুমি এতই কৃপণা, এত খোঁড়াখুড়ি করি পাই, মানে কত খোঁড়াখুড়ি করি পাই শস্য দানা, বিনা চাষে ফসল দিলে কি তাহাতে ক্ষতি। তো দেখেন আপনার অর্থ বিনা অর্থেই কাহিনী ঘটে যাচ্ছে। তাহলে এই যে এভরিওয়ানটা আমাদের সাবজেক্ট, এখন এখান দিয়ে যা কিছুই থাকুক না কেন, যেহেতু এভরিওয়ান সিঙ্গুলার সুতরাং এটা হবে সিঙ্গুলার। এখন আমরা এ লিস্ট অফ বুকস অ্যাবাউট প্রিপেয়ারিং সেলিং কার্ডস, এইটুক দেখে অনেকেই কিন্তু আমাদের কট খাইয়া যাইবো। কেন কট খাইয়া যাইবো? কারণ সে সাবজেক্ট খুঁজে পাবে না। কারণ সাবজেক্ট আপনি খুঁজে পাচ্ছেন, অবশ্যই আজকের ক্লাসটা করেছেন আলহামদুলিল্লাহ, এসব বড় জিনিস থেকেও আপনি দেখেন IBA MBA তে এইসব প্রশ্ন আসে, অথচ আপনি এখন বুঝে যাচ্ছেন যে অর্থ জানার প্রয়োজন নাই, অনেক ক্ষেত্রে অর্থ ছাড়াও এই যে প্রিপজিশন আছে, এই যে আমাদের এ লিস্ট মানে একটা লিস্ট, আর একটা লিস্ট মানে অবশ্যই কি হবে, অবশ্যই এখানে ইজ হবে। এরপরে এখানে দেখেন 2 জায়গায় নাম্বার অফ বয়েজ দুইটাই প্লুরাল, কিন্তু আমি বলছি যে দি আর এ। আপনারা একটু বলেন তো 18 আর 19 কি হবে, একটু বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস হচ্ছে, হ্যাঁ অনেক ধন্যবাদ প্রিয় লাবিব হাসান ভাই। এভরিওয়ান সিঙ্গুলার ভার্বটি, হ্যাঁ এক্স্যাক্টলি, হাসি মধু আপু। হ্যাঁ আপনারা যারা কমেন্ট করতেছেন, কমেন্টগুলো একটু না পড়লে আবার মন খারাপ করবেন না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ ক্লাসটা কেমন লাগতেছে একটু বলবেন না, নাকি নিষেধ আছে? কেউ বলছে স্যারদের সাথে বেশি কথা বলবেন না আপনারা, তাহলে কি হতে পারে? আচ্ছা এরকম কিছু বলা থাকলেও আপনারা 18 আর 19 নাম্বারের উত্তরটা একটু করে দেন। দেখেন দুইটাই কিন্তু নাম্বার অফ আছে, এখানেও প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে। তাহলে এখানে পার্থক্যটা শুধু দি আর এতে। তা দি মানে হচ্ছে নির্দিষ্ট, দি মানে কি নির্দিষ্টতা, আর এ হচ্ছে অনির্দিষ্ট। আর আমরা যদি নির্দিষ্ট কোনো গ্রুপ, ব্যক্তি বা সমষ্টিকে বোঝানো হয় সেক্ষেত্রে অবশ্যই এই নির্দিষ্টটা হবে সিঙ্গুলার, আর অনির্দিষ্ট করে বোঝানোর কারণে এটা হয়ে যাবে প্লুরাল। তার মানে এই প্রশ্নের উত্তর হবে আর, এই প্রশ্নের উত্তর হবে ইজ। চিল্লায় কন ঠিক কিনা, বোঝা যাচ্ছে? এরকম ক্লাস পাবেন না, ঠিক আছে? এই যে এটাও আমরা মনে হয় এখন বুঝতে পারবো। দেখেন খুব সুন্দর করে, এত কিছু দেখার দরকার নেই। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এই যে ভার্ব আছে, তাহলে ভার্বের আগে এই অংশের ভিতরে আমাদের সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট কোনটা হবে? প্রিপজিশনের পূর্বে যেটা আছে সেটা হবে সাবজেক্ট। তাহলে দা ইফেক্টস হচ্ছে সাবজেক্ট। তাহলে এই ইফেক্টসটা কি? অবশ্যই প্রভাবগুলো, তাই না? প্রভাব সমূহ প্লুরাল, আর ভার্ব হবে প্লুরাল। আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ ধরে একটা কথাই এস্টাবলিশ করার জন্য আই এম ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু এস্টাবলিশ দ্য single rule, that is subject verb agreement. When subject is singular, verb is singular. Subject is plural, verb is plural. But I am just showing the process of identifying the exact subject in the sentence. আর কিছুই বলতেছি না। সাবজেক্টকে না চিনে আপনি যদি রুল মুখস্থ করেন ভাই, তাহলে আপনি জীবনও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে পারবেন না। আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, ঠিক আছে? এখন সাবজেক্ট তো চিনতে হবে। এখন আপনি যারে তারে যদি সাবজেক্ট মনে করে জড়ায় ধরেন, তাহলে তো লাথি কিলগুতোর কোনো অভাব নাই, ঠিক না?
তাহলে যাকে তাকে কিন্তু জড়িয়ে ধরা যাবে না, চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে সেক্ষেত্রে যাকে তাকে যদি আপনি জড়ায় ধরতে না চান, সাবজেক্ট চেনানো হচ্ছে আপনাকে এতক্ষণ ধরে, আর এই সাবজেক্ট যদি চিনতে পারেন, এক রুলেই পগার পাস, এক রুলেই কি পাস? পগার পাস। আচ্ছা, এইখান দিয়ে অনেক কিছু আছে, আপনার জন্য প্রয়োজন না যখন দুটি সাবজেক্ট দেয়া থাকবে। এই যে দেখেন এখানে দুটি সাবজেক্ট বলতে আসলে এই জিনিসগুলো কি মজা করে আপনাদেরকে পড়ায় দেবো, আপনারা কি দেখতে চান? হ্যাঁ, আপনারা কি দেখতে চান এই জিনিসটা কত সুন্দর করে আপনাদেরকে আজকে দেখাবো? এই যে কত সুন্দর করে ড্যান্স দিতে দিতে আসতেছে, এটা যারা মুখস্থ করেছেন যে দুটি সাবজেক্ট, তাদেরকে দুটি সাবজেক্ট না বলে আজকে কিন্তু আমি একটা সাবজেক্ট বানায় দেবো। আর একটাই সাবজেক্ট আপনি যদি চিনে রাখেন, তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু বি হেজিটেট ইন দ্য এক্সামিনেশন। মজা পাইলাম স্যার। এখলাসউদ্দিন, জি স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকে ক্লাস করতেছেন, সবাই কি শেয়ার দিয়েছেন? শেয়ার ধরে মজা যদি আপনিও পেতে চান, অন্য কাউকেও দিতে চান, আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই ইউ হ্যাভ টু শেয়ার টুডেস ক্লাস, because there are a lot of more মজাস in the rest of the class. ক্লাসের শেষে আরো বেশি মজা আছে, ভিডিওটি টানবেন না, না টেনে সম্পূর্ণ দেখুন, শেষে মজা আছে, ঠিক আছে? সুতরাং মজা যদি পেতে চান আপনারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। কারা কারা শেয়ার করেছেন একটু কমেন্ট করবেন। তাহলে জান্নাত হারাম, হ্যাঁ তাহলে জান্নাত হারাম মানে হচ্ছে শেরিন খাতুন, এতদিন ভুল পথে ছিলাম। জান্নাত হারাম মানে আপনি চাকরি পাবেন না, তাই না? বিষয়টা অনেকটা এরকম হইয়া যাইব। এখন কিন্তু আমরা কি করব? এখন আমরা এই ফোন কলটা রিসিভ করেন তো, এই জায়গায় আসার জন্য কি করেন, এই সিএ কোচিং থেকে যদি কল দেয়, রিসিভ করে এখানে নিয়ে আসেন। হ্যাঁ একটু দেখেন যে আনা যায় কিনা, বলেন ঠিকানা বলে, ঠিক আছে? আচ্ছা রিসিভ করেন, বলেন যে ভাই ক্লাসে। হ্যাঁ আচ্ছা, এইবার এখানে আমরা দেখি এক আই অ্যাকম্পানিড বাই হি, আবার এখানে আছে হি অ্যালং উইথ আই, আবার মিস্টার জ্যাকসন টুগেদার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। আচ্ছা, এরপরে আছে মিতু উইথ হার ফ্রেন্ডস, মানে মিতু উইথ হার ফ্রেন্ডস। আচ্ছা, দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার। একদম মানে মনোযোগ, 100% মনোযোগ। দেখেন এই ক্লাসটা যদি পানি পানি না হয়ে যায়, তখন আপনি বলবেন যে স্যার এতক্ষণ কি মজা দিলেন আর কি শেখালেন, কিছুই বুঝতে পারলাম না। 100% পানি পানি করে দেবো, ঠিক আছে? এই পানি পানি করে দেওয়ার লক্ষ্যে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, দেখেন এই কথাটার অর্থ বোঝেন। এই অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ আর উইথ বা অ্যালং উইথ, এগুলোর অর্থ আছে সাথে। এগুলোর অর্থ কি? সাথে। এগুলোর অর্থ কি? সাথে। এর প্রত্যেকটার অ্যাকম্পানিড উইথ মানেও সাথে, অ্যালং উইথ মানেও সাথে, আবার টুগেদার উইথ মানে সাথে, উইথ মানে তো সাথে, অ্যালং উইথ মানে সাথে। এখন প্রিয় ভাই বোন, এইখানে কিন্তু আমাদের প্রত্যেকের মনে হচ্ছে হি সাবজেক্ট নাকি আই সাবজেক্ট, আই সাবজেক্ট নাকি হি সাবজেক্ট, মিস্টার জ্যাকসন সাবজেক্ট নাকি হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সাবজেক্ট। এটা আমাদের মনে হচ্ছে না? মনে হচ্ছে কিনা একটু বলেন তো? তাহলে আমি করেছি শেয়ার, আহমদুল হাসান ভাই বলেছেন, আহমদুল হাসান, হ্যাঁ ধন্যবাদ ভাইকে শেয়ার করার জন্য। আচ্ছা, এখানে অনেকের মনে হচ্ছে যে আসলে এখানে হয় আই অথবা হি, এই দুইটার যে কোনো একটা সাবজেক্ট হতো, অথবা আপনারা রুল মুখস্থ করেছেন যে অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো যদি থাকে, উইথ থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় মানে প্রথমটা অনুযায়ী ভার্ব বসবে। আমি বলবো যে এই কথাটার অর্থটা একটু বোঝেন, যে সাথে যদি হয় তাহলে আই অ্যাকম্পানিড উইথ হি মানে আমি, আমি সাথে, আমি সাথে, কার সাথে? হি মানে তার সাথে, তার সাথে মানে আমি। এই কথাটার অর্থ হচ্ছে যে আমি, আমি, আর এখানে কি? সে মানে তার সাথে, সাথে কাজটি করতেছে। আচ্ছা, কাজটা কে করতেছে ভাই? কে করতেছে কাজটা? আমি তার সাথে কাজটা করতেছি। আচ্ছা, কাজ কি সে করতেছে না আমি করতেছি? আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশের সবার মতো আমি ভাত খাই, কে ভাত খায়? বাংলাদেশের সবাই ভাত খায় এখানে বলা হচ্ছে, নাকি সবার মতো করে আমি ভাত খাই? বা আমি যদি বলি, ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে এই কাজটা কে করতেছে, কে করতেছে, কে করতেছে? এই যে আমি করতেছি। এখন কার সাথে কাজ করতেছি? ও ভাই, কার সাথে কাজ করতেছেন এটা তো আপনার দেখার দরকার নেই, কাজ যে করতেছে সেই তো সাবজেক্ট। আপনি যদি এখানে দেখেন হি অ্যালং উইথ আই মানে সে আমার সাথে টেলিভিশন দেখতেছে, তাহলে কে টেলিভিশন দেখতেছে? সে দেখতেছে, আমার সাথে দেখতেছে। আমি দেখতেছি এইটা তো বিষয় না, আপনাকে তো সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে যে কে দেখতেছে টেলিভিশন। এখন সে দেখতেছে। এখন আমি যদি বলি সবার সাথে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে কে যাচ্ছে?
আমি যাচ্ছি। আমি কার সাথে যাচ্ছি? আমি যদি বলি যে স্কুলের সকল স্টুডেন্টের মতো করে আমিও খেলায় অংশগ্রহণ করলাম। কে খেলায় অংশগ্রহণ করলো? আমি। আমি কার সাথে অংশগ্রহণ করছি, কার মতো করে অংশগ্রহণ করছি, এটা ডাজেন্ট ম্যাটার। তাহলে সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সেই সাবজেক্ট। তাহলে সে যদি সাবজেক্ট হয় তাহলে এক্ষেত্রে যে আমি যেহেতু তার সাথে কাজটি করেছি তাহলে আমি সাবজেক্ট, আর আমি যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বটা বসবে। চিল্লায় এখন ঠিক কিনা? হি অ্যালং উইথ, সে সাথে, আমার সাথে। তাহলে সে আমার সাথে টিভি দেখতেছে। তাহলে কে টিভি দেখতেছে? সে টিভি দেখতেছে। এখানে আপনি প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট কেন মনে রাখবেন ভাই? আপনারা তো বোঝেন না, টানা মুখস্থ করেন এই জন্য। মিস্টার জ্যাকসন মানে মিস্টার জ্যাকসন টুগেদার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, মানে তার বাচ্চাদের এবং ওয়াইফের সাথে কি করতেছে? অ্যারাইভিং, সেখানে পৌঁছাচ্ছে। তাহলে কে পৌঁছাচ্ছে, কার সাথে পৌঁছাচ্ছে, কাজটা কে করতেছে এটা দেখতে হবে। তাহলে অবশ্যই এই মিস্টার জ্যাকসন কার সাথে কাজ করতেছে ওটা আপনার দেখার বিষয় না। কাজ করতেছে মিস্টার জ্যাকসন, এই মিস্টার জ্যাকসনটাই কি সাবজেক্ট। আর এটাই যখন সাবজেক্ট হবে তখন মিস্টার জ্যাকসন যেহেতু সাবজেক্ট, এই ভার্ব হবে সিঙ্গুলার। এবার মিতু উইথ হার ফ্রেন্ডস, মিতু তার বন্ধুদের সাথে ড্যাশ পাস্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করেছে। কে পাশ করছে ভাই? তার বন্ধুরা পাশ করেছে নাকি বন্ধুদের মতো করে বা বন্ধুদের সাথে মিতু পাশ করছে? পাশ করছে মিতু। কার মতো করে পাশ করছে এটা ডাজেন্ট ম্যাটার। তাহলে এই যে মিতু হচ্ছে পাশ করেছে, মিতু হচ্ছে সাবজেক্ট, সুতরাং এখানে হবে হ্যাজ। দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস মানে কি? নায়িকা। অ্যালং উইথ হার ম্যানেজার, তার ম্যানেজারের সাথে গোয়িং, যাচ্ছে। নায়িকা ম্যানেজারের সাথে যাচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় কে যাচ্ছে, আপনি যদি এখানে কমেন্ট করেন এরকম, আমি যদি এখানে বলি যে এটাও এমনও হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, পারে না? তো অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? মতো করে, মতো করে। এখন আমি যদি বলি নায়িকা ম্যানেজারের মতো করে সেখানে যাচ্ছে, তাহলে নায়িকা তো যাচ্ছে ভাই। কার মতো করে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, ওই কাজটা করতেছে কে? আপনি যদি বলেন যে কে যাচ্ছে, হু ইজ গোয়িং, কে যাচ্ছে, তাহলে এই যে দ্য অ্যাক্ট্রেস যাচ্ছে। কার সাথে যাচ্ছে কোনো বিষয় না, কার মতো করে যাচ্ছে কোনো বিষয় না। তবে আপনি যদি এইগুলোর অর্থ জানতেন এতদিন, আপনার আর প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে এটা মুখস্থ করা লাগতো না, পরীক্ষাগুলো কোনো কনফিউশন হতো না। যেরকম আইদার অর, নাইদার নর, বাট অনলি, মানে আমি না করলেও সে করছে, তাহলে যাকে গুরুত্ব দেওয়া আছে সেই সাবজেক্ট, ওইখানে দ্বিতীয় সাবজেক্ট আপনার মুখস্থ করতে হতো না। তাহলে এইখানেও দ্য অ্যাক্ট্রেসের এটা হবে ইজ। বলেন তো এই টপিকটা থেকে কি মজা পাইলেন? আপনারা কি এই টপিকটা থেকে বুঝতে পারছেন কাহিনী কিছু? যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বলেন তো যে স্যার আজকের ক্লাসটা সত্যি ভালো লাগতেছে বা বুঝতে পারতেছি। একটু প্লিজ সবাই কাইন্ডলি আমাকে জানান যে আজকের ক্লাসটা সত্যিকার অর্থে কি আপনার ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? কমেন্ট করে যদি মন চায় একটু জানান, আর না মন চাইলে কিন্তু আমাদের আরেকজন বিখ্যাত শিক্ষক আমাদের ভিতর চলে আসছে, তাকে বলবো যে এরা কিন্তু আমার উপর অবিচার করতেছে। স্যার একটু দরজাটা চাপাই দিবেন স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখন ক্লাস টেস্টে আমরা আসি। কিছু কি শিখতে পারতেছেন? পারলে একটু বলেন যে না, এতদিন যেসব মুখস্থ করছি আজকে সেটা বুঝে বুঝে পড়তেছি, তাই না? আমরা এখন এখানে চলে আসি। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাই না? তাহলে দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স, মানে মতো করে। এখন স্টুডেন্টরা মানে শিক্ষার্থীরা কার মতো করে? শিক্ষকের মতো করে। এখন কার মতো করে কাজ করতেছে এইটা কোনো আসলে বিষয় না। আচ্ছা, তাহলে এইখানে আমরা এতক্ষণ যা পড়লাম সেটার একটা ক্লাস টেস্ট কিন্তু আমরা চেষ্টা করতেছি। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ যে এখানে আছে মানে মতো করে, এখন কে কার মতো করে কাজ করতেছে আপনারা একটু উত্তর করে দেন। স্টুডেন্টসরা শিক্ষকের মতো করে কাজ করতেছে। তাহলে এইখানে যেহেতু স্টুডেন্টসরা কাজ করতেছে, কে কাজ করতেছে, কার মতো করে, এটা তো বিষয় না ভাই, সে তো সাবজেক্ট না। কাজ যে করতেছে সেই সাবজেক্ট। তাহলে স্টুডেন্টরা প্লুরাল, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল। আবার নাইদার নর, তাহলে সে না হয় শান্ত, মানে সে মানে ইউ নাইদার ইউ নর শান্ত, তুমি না হয় শান্ত, মানে তুমি যদি নাও হও শান্ত 100% কি করছে? গেম
মানে কারেক্টলি খেলাটা খেলছে। কারেক্টলি কে খেলছে? শান্ত। সুতরাং এই সেন্টেন্সে মানে তুমি না হয় মানে অপশনাল, অপশান যদি থাকে, অপশান, অর, নট, বাট অলসো, এগুলো তো আসলে অপশান, তাই না? অপশান যদি থাকে সর্বদা সাবজেক্ট থাকে পরে, কারণ যে এ না করলেও ও ধরা খাবেই। মানে আমরা যদি বলি যে এই দুইজনের ভিতর কেউ একজন চুরি করছে, আর এ যদি না করে 100% ও করছে, তাহলে ওই যে দ্বিতীয়টাকে আমরা ফোকাস করি এই সেন্টেন্স গুলাতে। সুতরাং এখানে এই ইউটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এইটা সাবজেক্ট। আর এটা যদি সাবজেক্ট হয়, শান্ত থার্ড পারসন সিঙ্গুলার, প্লেস হবে এই সেন্টেন্সের ভার্ব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, বলবেন। এই যেগুলো এখন আর আপনাদের মনে হয় অসুবিধা হবে না। অ্যালং উইথ মানে সাথে, তাহলে মারিয়া তার বন্ধুদের সাথে অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তাহলে মারিয়া যেহেতু কাজ করতেছে, অ্যাটেন্ড করতেছে, কাদের সাথে করতেছে বিষয় না, তাহলে মারিয়া যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানেও ভার্ব হবে কি সিঙ্গুলার। এখন বলেন তো আজকের ক্লাস করে আপনার লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো নাকি ক্ষতি হলো? অনেক প্যারা, অনেক মুখস্থ জিনিস যেগুলো আপনি পড়েছেন, এতদিন মুখস্থ করছেন, সেই জিনিসগুলোকে আজকে আপনার মুখস্থ প্যারা, এই মুখস্থের যে একটা প্যারা, এই প্যারাটা কি চলে গেল? চলে যদি যায় তাহলে আপনি একটু আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন যে না স্যার, আজকের ক্লাস করে আলটিমেটলি আমরা কিছু শিখতে পারতেছি বা শিখতে পারছি। তো দেখেন এই যে আইদার, এ অথবা মানে হি অথবা সি, মানে এই ছেলে অথবা মেয়ে, তা অথবা মানে অপশন, তার মানে এই হচ্ছে আসলে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে কি হবে? অক্স হবে। আচ্ছা, দ্য ক্যাপ্টেন অফ দ্য টু টিমস, তাহলে এই যে অংশটা আছে, এই অংশটার ভিতরে সাবজেক্ট কই? দ্য ক্যাপ্টেন, কারণ এই যে প্রিপজিশনের পূর্বে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে ক্যাপ্টেন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে অবশ্যই এখানে কি হবে? সিঙ্গুলার হবে। এবার নাইদার অফ দ্য টিমস, তাহলে নাইদার অফ দ্য টিমস, তাহলে আমরা জানি যে এই যে পুরো অংশটা আছে, এখানে তো কোনো অপশন নাই, তাই না? অপশন নাই, এটা পুরো অংশটা আছে। এই পুরো অংশটার ভিতরে প্রিপজিশনের পূর্বে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে নাইদার এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সর্বদা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা ক্লিয়ার স্যার, ভেজাল নাই, মাশাআল্লাহ। এই যে আপনারা যারা আলহামদুলিল্লাহ লিখতেছেন, ক্লিয়ার লিখতেছেন, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থেকে গেল, ঠিক আছে? এই দোয়ার কারণেই আপনারা ইনশাআল্লাহ হয়তো চাকরি পেয়ে যাবেন আশা করি। দোয়া, ভালোবাসা, ভালো লাগা সবকিছু থাকতে হবে। আপনারা 10 নাম্বার প্রশ্নটার উত্তর করে সবাই কমেন্টে জানান এই 10 নাম্বারটা আসলে কি হবে। 10 নাম্বার লিখে সবাই উত্তর করে দেন। সবাইকে বলবো যে 10 নাম্বার প্রশ্নটার উত্তর করে দেন। পারবেন না 10 নাম্বার? গ্রুপ ভার ক্লাস নেওয়া চাই, আচ্ছা 10 নাম্বারটা একটু প্লিজ, 10 নাম্বারটা সবাই উত্তর করে দেন। আলহামদুলিল্লাহ স্যার, হ্যাঁ মাশাআল্লাহ। মল্লিকা দাস, যারা শেয়ার করেন নাই তারা শেয়ার করে দেন। আজকের ক্লাসটা সত্যিকার অর্থে অনেকেই উপকৃত হবে আশা করি। 10 নাম্বার লিখে কমেন্ট করবেন। এই যে 10 দিয়ে এটার এ অথবা বি অথবা সি অথবা ডি যেটা উত্তর হবে সেটা আপনি কি করবেন? কমেন্টে জানিয়ে দিবেন যে এইখানে আসলে কোনটা উত্তর। এই 10 লিখে দিয়েন, না হলে আমার জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে। 100% লাভবান হয়েছি, মাশাআল্লাহ। এই যে দেখেন আমাদের কেউ একজন একটা কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ 100% কি হয়েছি? উপকৃত হয়েছি। আজকের ক্লাসে কোনো কি নাই? ভেজাল নাই। ভেজাল থাকার কোনো সুযোগ নাই, কারণ আপনাদের দ্বীন ইসলাম ভাইয়ের ক্লাস মানে কি? আমি চেষ্টা করি সর্বদা হৃদয় থেকে পড়ানো, মন থেকে পড়ানো এবং ভালোবাসা দিয়ে আপনাদেরকে বোঝানো, ঠিক আছে? তো যাই হোক, আমরা অনেকেই কমেন্ট করতেছি। কমেন্ট যারা করতেছি আলহামদুলিল্লাহ। আমি বলবো যে এই যে অংশটা আছে, এই অংশের ভিতরে আমাদের সাবজেক্ট লুকায়িত আছে, আর সাবজেক্ট খুঁজে বের করে আমি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। একটাই কথা। তাহলে আমরা এখানে জানি কোনো অ্যান্টিসিডেন্ট নাই, অন্য কোনো কিছু নাই। তাহলে এই যে প্রিপজিশন আছে, প্রিপজিশনের পূর্বে কি? সাবজেক্ট আছে, তার মানে এটা আমাদের সাবজেক্ট। এইগুলো দেখে আমার মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে এ সাইন মানে কি? একটা স্বাক্ষর। তাহলে এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, আর অবশ্যই এইখানে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কথা ক্লিয়ার? কথা যদি ক্লিয়ার হয় তাহলে বলতে হবে পিডিএফ পাবো স্যার।
পিডিএফ না, পিডিএফ এই মুহূর্তে দেওয়া যাবে না, অনেক ভালো ক্লাস পাইছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা পরের আলোচনায় চলে যাই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে আমরা করে দিলাম। আশা করি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। ক্লাসটি কেমন লাগলো নিঃসন্দেহে সবাই জানাবেন, আর আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। আর বিষয়টা হচ্ছে যে পরীক্ষার হলে কনফিউজড হওয়া এটা খুবই একটা ভয়ানক এবং মারাত্মক বিষয়। আমি বলবো যে কনফিউজড হওয়ার ক্ষেত্রে আপনি যদি রুলগুলো বুঝে বুঝে পড়েন, আমরা সাধারণত এই কথাগুলো দেখেন, এইখানে যে কথাগুলো আমি আজকে বলছি না, আপনারা বলেন তো এগুলো মুখস্থ করছেন কিনা, যে এই যে উইথ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যালং উইথ, তারপর টুগেদার উইথ, টুগেদার, টুগেদার উইথ, তারপরে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই। এইগুলো যখন থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মানে সরি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এর ক্ষেত্রে কি হয়, সাধারণত আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেছেন না, আসলে দুইটা সাবজেক্ট না, একজনই সাবজেক্ট। সেই সাবজেক্টটা কে, ওই যে কার সাথে কে কাজ করতেছে, কাজ যে করতেছে সেই সাবজেক্ট, কার সাথে করতেছে কোনো বিষয় না। আবার মনে করেন যে এই যে অপশনাল ক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে আইদার অর, EITHER, আইদার, আইদার ডট ডট অর। আবার নাইদার, NETHER, নাইদার ডট ডট নর। আবার নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, বাট অলসো। আবার ধরে নেন যে লিখছিলাম যে শুধু অর অথবা নর। এগুলোর ক্ষেত্রে যখন অপশনাল থাকে তখন আসলে আলটিমেটলি দ্বিতীয় জনে কি হয়, দ্বিতীয় জনে কি সাবজেক্ট। তাহলে দ্বিতীয় জন যেহেতু সাবজেক্ট, সুতরাং সেটা কিন্তু দ্বিতীয় জন অনুযায়ী ভার বসবে, কারণ দ্বিতীয় জনই অপশনাল থাকতে দ্বিতীয় জনের উপর কাজটার গুরুত্ব ফোকাস করতে হয়। তাহলে আপনারা যারা এতক্ষণ ক্লাস করলেন, আশা করি নিবন্ধনে ভর্তি হতে কত টাকা দেওয়া লাগবে? স্বপ্ন আপু, জান্নাতের স্বপ্ন। আচ্ছা, নিবন্ধন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই বিষয়গুলো আমরা এখন ডিটেইলস আলোচনা করব। আর যারা এতক্ষণ ক্লাস করলেন তারা অবশ্যই ক্লাসটা কেমন লাগলো, এরকম ক্লাস আরো চান কিনা, আর এইভাবে বুঝে বুঝে যদি গ্রামার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমাদের এই যে নিবন্ধন ব্যাচ, আমরা জানি কয়েকদিন পরেই কি নিবন্ধনের একটা বিশাল সার্কুলার কিন্তু চলে আসতেছে। আর আমাদের প্রত্যেকটা ভাই বোন যারা আমরা আছি না কেন, নিবন্ধনের চাকরিটা খুবই সেফ একটা চাকরি, এবং বাংলাদেশের চাকরির পরীক্ষাতে বর্তমানে শুধু এমসিকিউ দিয়ে চাকরি, শুধু এমসিকিউ, এটা দিয়ে শুধু আছে এনটিআরসিএ, এনটিআরসিএ মানে নিবন্ধন, আর আছে প্রাইমারি, প্রাইমারি। আর কোথাও আপনি রিটেন ছাড়া চাকরি পাবেন না, রিটেন ছাড়া চাকরির কোনো সুযোগ নাই। এবং আমরা, আপনারা যারা এতক্ষণ আছেন ক্লাসটা করতেছেন, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা কি সাবজেক্ট ভিত্তিক, আমাদের টিউটোরিয়াল পক্ষ থেকে সাবজেক্ট ভিত্তিক যে আমরা জেনারেল, আমরা জানি এমসিকিউ থেকে 200 মার্ক থাকবে, এমসিকিউ থেকে 200 থাকবে, 200। এই 200 এর ভিতরে 100 থাকবে জেনারেল, 100 থাকবে কি সাবজেক্টিভ। আপনারা সাবজেক্টিভ শুরু করতে চান, এরকম কারা আছেন? সাবজেক্টিভ কিন্তু আমরা আপনাদের সাড়া পেলে আমরা সাবজেক্টিভের একটা কোর্স কিন্তু শুরু করব, এবং জেনারেল তো আমাদের আছে। জেনারেল হচ্ছে কোনগুলো, আপনি 100+ লাইভ ক্লাস পাচ্ছেন, 100+ লাইভ এক্সাম পাচ্ছেন, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের। এবং এই শুধু ক্লাস পাচ্ছেন বিষয়টা এমন না, এই ক্লাসের সাথে আপনি পেয়ে যাচ্ছেন 4টা সাজেশনমূলক বই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের 4টা বই আপনার হাতে তুলে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ, একদম সর্বোচ্চ কমন পড়ার জন্য একদম অ্যানালাইজড ভার্সন। আমরা যারা চাকরির বাজার নিয়ে, নট অনলি আমি, যে কেউ যারা চাকরি নিয়ে ঘাটাঘাটি করে সে ওই সেক্টরে অভিজ্ঞ। এখন আমি বলবো যে আমি খুব অভিজ্ঞ না, আমার মতো বা আমার থেকে অভিজ্ঞ অনেক লোক আছে যারা অনেক বেশি দিন ধরে কাজ করতেছে, অনেক বেশি গবেষণা করছে, তারা আমার থেকে এক্সপার্ট। তবে আমাদের টিমে আমি ছাড়াও আমাদের অনেক মুরব্বিয়ানিকরা আমরা আছেন, কিন্তু নাজমুল স্যার আছেন, আমাদের ফিরোজ স্যার আছেন, এরা কিন্তু সবাই ক্যাডার অফিসার, বড় বড় শিক্ষক, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু এটা ক্লাস নিয়ে থাকেন চাকরির বাজারে। সুতরাং তারা গবেষণা করে এই বইটা কিন্তু আমরা সংযোজন করেছি আলহামদুলিল্লাহ। এবং নিঃসন্দেহে সর্বোচ্চ কমন পড়ার একটা শারীরিক সাবজেক্ট হবে, হ্যাঁ হবে। আপনারা চাইলে সাবজেক্ট ম্যাথমেটিক্স অবশ্যই হবে, আপনারা চাইলে আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে অন্তত 10-15টা ভালো সাবজেক্ট নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। কারা চান একটু কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের জন্য এইখানে ভর্তি হলে কি থাকছে সেটা এখানে বলা হলো সাথে। এই ভর্তি ফিটা কত? ভর্তি ফি হচ্ছে মাত্র 1450 টাকা, মাত্র 1450 টাকা। এই লাইভ চলাকালীন আপনারা যদি 0131046747 নাম্বারে মাত্র, এটা নগদ এবং বিকাশ, এটা নগদ 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 অথবা বিকাশ, নগদ বিকাশ অথবা রকেট, রকেট এটা আমাদের কি পার্সোনাল নাম্বার। এটা যেহেতু পার্সোনাল নাম্বার, আপনাকে কি করতে হবে? এই টাকাটা এখনই সেন্ড মানি করতে হবে। এটা কি করতে হবে? সেন্ড মানি করে আমাদেরকে পেমেন্ট ডান লিখতে হবে। সেন্ড মানি, এখনই সেন্ড মানি করে লাইভ চলাকালীন যদি আপনি পেমেন্ট ডান লেখেন অথবা ভর্তি হতে চান, বিস্তারিত আমাদের জানতে চান, তাহলে আমাদের টিউটোরিয়ালের গ্রুপে অথবা এই নাম্বারে, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাকে ইনবক্স করতে হবে, যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ আছে। আবার আপনি যদি সেন্ড মানি করে থাকেন, সেন্ড মানি করে অবশ্যই এখানে কি করবেন? স্ক্রিনশটটা দিয়ে দেবেন। স্ক্রিনশটটা দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনাকে কি করা হবে? আমাদের গ্রুপে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আপনারা পাবেন। সাবজেক্ট ভিত্তিক জান্নাতের স্বপ্ন, হাদিসের সাবজেক্ট। হ্যাঁ, অনেকে রাশেদ আলী ভাই লিখছে রসায়ন। আচ্ছা, কে কোন সাবজেক্টের আছেন বলেন তো? আপনারা যদি কমেন্টের উপর ভিত্তি করে, আমরা জানি সাবজেক্ট ভিত্তিক সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে না, ঠিক আছে? অনেক প্রতিষ্ঠানেই সাবজেক্ট থাকে না, শুধু জেনারেল থাকে। তবে আমরা নতুন উদ্যোগে আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ শুরু করতে চাচ্ছি, সাবজেক্ট ওয়াইজ। তাহলে কে কোন সাবজেক্টের আছেন একটু বলেন, যে সাবজেক্ট যেগুলো বেশি কমেন্ট করবে, কমেন্ট বেশি ওই সাবজেক্টগুলো আমরা মার্ক করব। কমেন্ট বেশি যেগুলোতে পড়বে ওই সাবজেক্টগুলো আমরা পিক করে ওইটার একটা সুন্দর প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আমরা সুন্দর করে স্লাইড একদম বিগত সালের প্রশ্ন বা কিভাবে আসতে পারে, কি কি আসে, গুরুত্বপূর্ণ টপিক, এবং ওই সাবজেক্টের যারা অ্যানালিস্ট আছে, ওই সাবজেক্টের যারা গবেষক আছে, ওই এক্সপিরিয়েন্স পারসন আছে, যেরকম আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি, তাহলে ইকোনমিক্সের বিষয়টা আমি হ্যান্ডেল করব। ইংলিশে যে পড়েছেন সেই ইংলিশের বিষয়টা হ্যান্ডেল করবে। আলটিমেটলি আমরা কিন্তু এভাবেই কাজ করবো। একজন ব্যক্তি তো আর, আমি তো আর রসায়ন পড়াতে পারবো না, বা রসায়ন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা তো আমি জানবো না। নিঃসন্দেহে আমার রসায়নের একজন শিক্ষক নিয়োগ দিতে হবে। অবশ্যই আপনাদের ডিপেন্ড, মানে কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নিয়োগ দেবো। এই যে অনেকে আশরাফিয়া লিখছে আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের, আনসার আলী লিখছে চারুকলার, বা মাশাআল্লাহ ভৌতবিজ্ঞান, জিকরুল ইসলাম লিখছে স্যার এখন আর ভর্তি, সুলতানা নিবন্ধনে ভর্তি হয়েছিলাম, এখন আবার কি না, আপনি যারা ভর্তি হয়েছেন তারা আর ভর্তি হওয়া লাগবে না আপনার জন্য। ফিরোজ স্যার ক্লাস নেন না কেন? ক্লাস নেবেন উনি অবশ্যই। হাদিসের সাবজেক্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। রসায়ন বিভাগের ইখলাস উদ্দিন লিখছে ম্যাথমেটিক্স। হ্যাঁ, কমন কিছু সাবজেক্ট কিন্তু অবশ্যই পাবেন, যেরকম বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস। তারপরে যদি কমার্সে আমরা যাই, স্ট্যাটিস্টিক্স বা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এরকম আর কি। আর বিজ্ঞান শাখায় যদি আমরা যাই তাহলে রসায়ন, পদার্থবিজ্ঞান, ম্যাথমেটিক্স, এরপর বায়োলজি, এই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন। হিস্ট্রি বা ইসলামিক হিস্ট্রি এগুলো অবশ্যই পাবেন। আর বাকিগুলো ডিপেন্ড করবে যে আপনারা কি পরিমাণ, এই সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, হ্যাঁ এগুলো অবশ্যই থাকবে। আর যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখনই শুধু আমাদের 19তম নিবন্ধন চলতেছে বিষয়টা এটা না, আমাদের কিন্তু প্রাইমারি এর একটা সুন্দর ম্যারাথন তো আমরা শেষ করলাম প্রায়, কিন্তু আমাদের প্রাইমারির পেইড ব্যাচ আছে। এরপরে 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে এটার আছে পেইড ব্যাচ। তারপর আপনার 19তম নিবন্ধন, 19তম এনটিআরসি-এ, আবার এই তিনটা মিলে যেটা আমরা করেছি কম্বাইন্ড। এই কম্বাইন্ড ব্যাচে যারা ভর্তি হবেন তারা কিন্তু আলটিমেটলি এই তিনটাই পেয়ে যাবেন, সেটাও মাত্র 1450 টাকায়। আপনারা যারা ভর্তি হতে চান তারা বই সহ এই কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে যান, আপনি কিন্তু উপকৃত হবেন। কম্বাইন্ড ব্যাচে ভর্তি হলে আলটিমেটলি আপনি এই সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে 1450 টাকা আসলে অনেক বেশি কোনো টাকা না। আপনারা কারা ভর্তি হতে চান, ভর্তি হতে ইচ্ছুক, তারা একটু কমেন্ট করেন। ইনশাআল্লাহ আপনি যদি ভর্তি হন, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের কমেন্টগুলো দেখেন। আর আমি রিকোয়েস্ট করতেছি যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা একটু কমেন্ট করে জানান যে আলটিমেটলি আমাদের ক্লাস টপিক ওয়াইজ, সিলেবাস ধরে স্কুল পর্যায়ে হোক, প্রাথমিক পর্যায়ে হোক, বা 10তম থেকে 20তম গ্রেডের হোক, প্রত্যেকটা টপিক কত সুন্দর করে অ্যানালাইজ করে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা ক্লাস ভাগ করে 2টা পার্টে যখন যেভাবে প্রয়োজন আমরা কিন্তু আলোচনা
করে থাকি। সুতরাং আপনার সন্দেহের কোনো অবকাশ এখানে নাই, কোনো সন্দেহ নাই এখানে। ইনশাআল্লাহ আপনি 100% বিলিভ এবং ফেইথ নিয়ে, ট্রাস্ট নিয়ে টিউটোরিয়ালে ভর্তি হতে পারেন। নিঃসন্দেহে আপনি জিতবেন। মাত্র 1450 টাকা কিন্তু কোনো টাকা নয়। জীবন থেকে আপনি কিন্তু অনেক জায়গায়, অনেক খারাপ কাজে, অনেক অকাজে, অনেক কাজ যেটা আপনার জন্য প্রয়োজন নয়, সেই কাজগুলো করে আপনি হাজার হাজার শত শত টাকা ইউ আর ডুইং নষ্ট, আপনি কি করতেছেন? নষ্ট করতেছেন। তো সেই জায়গাগুলোতে আপনি নষ্ট না করে আপনার পড়াশোনার জন্য আপনার কিছু সেভ ইনভেস্টমেন্ট করা প্রয়োজন, ক্যারিয়ারের জন্য, জীবনের জন্য, স্ট্যাটাসের জন্য, ভবিষ্যতের জন্য, সুন্দর একটা মানে পরিবারের জন্য, বাবা মার মান সম্মান রক্ষার জন্য যদি আপনি আলটিমেটলি এই ইনভেস্টমেন্টটা করেন, আপনি জিতবেন ইনশাআল্লাহ। জীবন থেকে মাত্র 1450 টাকা আপনি যদি ব্যয় করেন, ব্যয় করার মাধ্যমে আপনি একদম ফুল কোর্স প্রত্যেকটা সাবজেক্টের এত সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। আশা করি আপনি এই কোর্সটা কমপ্লিট করলে আপনার আর অন্য কোথাও কখনো ভর্তি হতে হবে না। আমাদের বইগুলো পড়লে এটা হয়ে যাবে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাজেশনস এভার ইউ ফাইন্ড ইন ইউর প্র্যাকটিস লাইফ। আপনার অনুশীলন জীবনের সব থেকে ভালো বইগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম শর্ট সাজেশন আকারে। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনো ভর্তি হন নাই বা প্রস্তুতি নিতে চাচ্ছেন, সামনে প্রস্তুতি নিবেন। এই প্রাইমারি হয়ে যাচ্ছে মানে কিন্তু প্রাইমারি শেষ নয়, এরপরে তো আবার প্রাইমারি পরীক্ষা হবে। এমন তো নয় যে আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবার চাকরি হয়ে যাবে। সবার কি চাকরি হবে? না। প্রাইমারি এক্সাম শেষে ভর্তি হবো, ইখলাস উদ্দিন ভাই লিখেছেন, স্যার আমি 199 বছর আবার ভর্তি হওয়া লাগবে। আনসার আলী ভাই আবার ভর্তি হওয়া লাগবে না, শারীরিক শিক্ষা লাগবে। লিমন মৃধা, হ্যাঁ শারীরিক শিক্ষা আমরা থাকবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব, যারা এখনো ভর্তি হননি, এখানে সব থেকে বড় একটা সুযোগ হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। একবার ভর্তি হলে আপনার জীবনও আর আমাদের প্রতিষ্ঠানের কোনো চাকরির ব্যাচে ভর্তি হতে হবে না। আপনি যে কোর্সে ভর্তি হচ্ছেন ওই কোর্সে বারবার যতবার আপনি পরীক্ষা দেবেন, আপনার বয়স যতদিন থাকবে, চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনি একদম সেম সাপোর্ট ভর্তির পর থেকে শেষ পর্যন্ত ওই সাপোর্টটা পেয়ে যাবেন। আপনার আর ভর্তি হওয়া লাগবে না। যদি আপনার ভালো লাগে ক্লাসটা বা আপনি যদি উপকৃত হন, হয়তো আপনি আরেকজনকে ভর্তি করাই দিবেন, এটাই আমাদের উপকার। কিন্তু আপনাকে আর ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং এমন সুযোগ নিয়ে কেন আপনারা ভর্তি হবেন না বলেন? তো সবাইকে রিকোয়েস্ট করে এমতো অবস্থায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দিন ইসলাম। আমার শরীরটা একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।